তোমাদের ইন কোর্সের রুটিন পেয়েছো? জি জি স্যার স্যার, পেয়েছি। আচ্ছা আচ্ছা, আমার এক্সামটা হচ্ছে গিয়ে 6 তারিখে মার্চের। সো এই উইকে আমরা আজকে ক্লাস নিচ্ছি, টুইসডেতে নিব আর হচ্ছে ওয়েডনেসডেতে নিব। আজকে হচ্ছে আমরা ডেনসিটি অফ স্টেটস পড়বো আর ইলেকট্রন ইন ক্রিস্টালস পড়বো। সো আমি আর খুব বেশি ইন কোর্সের আগে যে পড়াবো সেটা না। আর হচ্ছে কালকে আর হচ্ছে কালকে তো না, টুইসডে আর ওয়েডনেসডেতে হচ্ছে আমরা বেসিক্যালি ফার্মি ডিস্ট্রিবিউশনটা পড়বো। সো এই কয়টা জিনিসই তোমাদের ইন কোর্সে থাকবে, এবং ইন কোর্সের প্রবলেম গুলা বা কোয়েশ্চেন্স গুলা হবে মেইনলি অ্যানালাইটিক্যাল। ঠিক আছে, অ্যানালাইটিক্যাল বলতে কিরকম, যেমন হ্যাঁ কিছুটা ম্যাথ থাকবে, বাট এরকম না যে আমি তোমাদেরকে শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করতে বলবো, কিংবা হচ্ছে তোমার ওই ফর্মুলা, টানেলিং এর ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে কমপ্লিকেটেড। হ্যাঁ, কোনো দরকার নাই। আমি যে টাইপের কোয়েশ্চেন দিব তার দুইটা এক্সাম্পল আমি দুইটা চ্যাপ্টার পড়াইছি, সেখানে তোমাদেরকে আমি আমি দুইটা প্রবলেম করাইছি। একটা হচ্ছে ক্রিস্টালের জন্য, যেখানে ধরো আমরা দেখছি যে কোন প্লেনে এটা দিয়ে ডিভাইস বানালে সেটা পারফরমেন্স বেটার হবে, সেটা একটা এক্সাম্পল আমরা দেখছি। আর একটা হচ্ছে লাস্ট ক্লাসে যেটা দেখলাম যে একটা পটেনশিয়াল প্রোফাইল দেয়া আছে, এখন তোমার ওখানে টানেলিং মানে ওই ফাংশনস গুলা কি হবে সেটা সলিউশন বের করতে বলছে। সো তোমরা যখন পড়বা, স্লাইডে খুব বেশি ইনফরমেশন নাই, স্লাইডে হচ্ছে জাস্ট দেয়া আছে কিছু ছবি আর কিছু ইকুয়েশনস, কথাবার্তা কিছু লেখা নাই। আর সো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার রেকর্ডের যে লেকচারস আছে সেটা দেখতে পারো। আর আমি একটা বই আপলোড করছি, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার ওই হ্যান্ডআউট সেকশনে আছে, সেমিকন্ডাক্টর ফান্ডামেন্টালস। এটা ঠিক বই না, ইটস কাইন্ড অফ লাইক এ লেকচার নোটস ফ্রম পার্ডু, যেখানে এই কনসেপ্টস গুলো একটু ডেসক্রাইব করা আছে। বেসিক্যালি তোমাকে কনসেপ্টটা ভালো জানতে হবে যে ওই ফাংশনস গুলা সলভ করার জন্য বাউন্ডারি কন্ডিশনস কি নেই, আমরা কেন এই বাউন্ডারি কন্ডিশনস গুলা নেই, এবং এটার সলিউশন কিভাবে বের করে, এনার্জি গ্রেটার দেন পটেনশিয়াল এনার্জি হলে বা এনার্জি লেস দেন পটেনশিয়াল এনার্জি হলে কি হয়, হ্যাঁ, পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশনস গুলা কি, হ্যাঁ, ডিফারেনশিয়াল ইকুয়েশনস গুলা কিভাবে সলভ করে, হ্যাঁ, করে এই প্যারামিটার থেকে আমরা কি পাচ্ছি। সো এই জিনিসগুলো তোমাকে তোমাকে জানতে হবে, দ্যাটস অল। আর হচ্ছে যে একটু প্র্যাকটিস করা, ইন এ সেন্স যে ইকুয়েশনস গুলাকে একটু লিখে, আমি আবার বলতেছি আমি কোনো ডিরাইভেশন দিব না, আমি কোনো ফর্মুলা তোমাকে মুখস্থ করতে হবে না, না, জাস্ট তোমাকে বেসিক কিছু জিনিস তো জানতেই হবে। যেমন তোমার ধরো একটা ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন হচ্ছে a sin x plus b cos x, এই জিনিসগুলো তো খুবই বেসিক। এটা বাদে তোমাকে অ্যাডভান্সড কোনো কিছু মেমোরাইজ করতে হবে না, জাস্ট আমার লেকচার গুলো ভালো মতো দেখবা, বোঝার চেষ্টা করবা আর হচ্ছে যে হ্যান্ড আউটটা দিছি সেখান থেকে কিছু জিনিস পড়বা, দ্যাটস অল। সো এটা হচ্ছে অ্যাবাউট দিস। আর আজকে আমরা শুরু করব হচ্ছে ডেনসিটি অফ স্টেটস। সো লেট মি আচ্ছা, আর আজকে আমি ক্লাসের শেষে অ্যাটেন্ডেন্স নিব। সো ওকে, সো হয়তো 1.5 ঘন্টা লাগবে না, আমরা আমরা শেষ করার চেষ্টা করব উইথিন 1 আওয়ার। আচ্ছা, স্যার সো হ্যাঁ বলো। স্যার ইন কোর্সের সিলেবাস কি আজকের ক্লাস পর্যন্ত নাকি না না, আমি আরেকটা চ্যাপ্টার পড়াবো। আজকে কোয়ান্টাম মেকানিক্স পার্টটা শেষ হয়ে যাবে, আর এরপরে হচ্ছে আমরা এই যে নেক্সট দুইটা ক্লাসে ফার্মি এনার্জিটা পড়াবো। ঠিক আছে, আদারওয়াইজ ইন কোর্সের সিলেবাস কন্টেন্ট অনেক কম হয়ে যাবে। ঠিক আছে, সো ওটা ভয় পাওয়ার কিছু নেই, আমি বললাম তো কন্টেন্ট ওয়াইজ খুব বেশি পড়াবো না, কিন্তু টপিক আরেকটা অ্যাড হবে। ঠিক আছে, খুব বেশি কন্টেন্ট না। ওকে স্যার। ঠিক আছে, আর এই যেহেতু স্লাইডে লেখা নাই অনেক কিছু, সো সেখানে হচ্ছে তোমাকে আসলে এই জিনিসগুলা ওই রেকর্ডিংটা দেখতে দেখতে পারো। আর যে হ্যান্ড আউটটা বললাম, হ্যান্ড আউটটা পড়ো, হ্যান্ড আউটটাতে তোমার অ্যাকচুয়ালি এই জিনিসগুলা
ডিসক্রাইব করা আছে, আর ইকুয়েশনস গুলো একটু হাতে লিখে বুঝতে হবে। আচ্ছা, সো আর আমি তো দুইটা এক্সাম্পল প্রবলেম করাইছি, সিমিলার টাইপের প্রবলেম পরীক্ষায় আমি দিব। আচ্ছা, সো কোনো ওই যে ডেসক্রিপটিভ ডেফিনিশন, হ্যাঁ, ডিসক্রাইব, তারপর ডিরাইভেশন মুখস্থ, অ্যাবসলিউটলি কিছু মুখস্থ করতে হবে না। যদি এমন কোনো ফর্মুলা তোমার দরকার হয় যেটা তোমার মানে বড় অনেক ফর্মুলা, যেটা মানে মুখস্থ করা তুমি মনে করো যে না এটা করতে হইতে পারে, সেই টাইপের কোনো কিছু জিনিস থাকলে সেটা আমি দিয়ে দিব। ঠিক আছে, ইনফ্যাক্ট আমি আমার ইনকোর্সে অনেক সময় ফর্মুলা শিটও দিয়ে দিই, সবকিছু থাকে, বাট তোমার ওখানে যদি কনসেপ্টটা থাকে তুমি সেটা তোমাকে সলভ করতে হবে আর কি, মানে বেসড অন ইউর কনসেপ্টস। ওকে, সো এনিওয়ে, এখন হচ্ছে আমরা ডেনসিটি অফ স্টেজ শুরু করব। ডেনসিটি অফ স্টেজ শুরু করার আগে হচ্ছে আমাদের একটা জিনিস জানতে হবে যে আমরা ক্রিস্টালে যেখানে, যেটা আমাদের মেইন কনসার্ন, সেখানে আসলে ওয়েভ ফাংশনস গুলা কিরকম। তো আমরা কিছু জিনিস দেখছি যে টানেলিং প্রবাবিলিটি কি হয়, সেই জিনিসগুলো আমরা দেখছি, এবং সো ফার আমরা কিন্তু কনস্ট্যান্ট পোটেনশিয়াল আর এই ফ্যাক্টরটা সবসময় কনস্ট্যান্ট ধরে আমরা করছি। যদি তোমরা চিন্তা করো যে শ্রোডিঞ্জারের যে ওয়েভ ইকুয়েশনস, আমরা লাস্ট ক্লাসে টানেলিং করলাম যে এরকম একটা এনার্জি প্রোফাইল, এটা হচ্ছে এনার্জি, দিস ইজ এক্স ইন ওয়ান ডিমেনশন, ধরো এরকম একটা প্রোফাইল আছে, এই এটার ভ্যালু হচ্ছে গিয়ে ধরো মিউ নট। আর এখানে আমরা বললাম যে এখানে একটা ইলেকট্রন যদি থাকে উইথ এন এনার্জি E1, তাহলে টানেলিং প্রবাবিলিটি কি হবে। তাহলে দেখো এই যে এই কেসগুলো আমরা স্টাডি করে আসছি, সেখানে আমরা সবসময় বলে আসছি যে উই হ্যাভ এ কনস্ট্যান্ট পোটেনশিয়াল, এবং কনস্ট্যান্ট পোটেনশিয়াল হলে আমরা ধরো ওয়েভ ফাংশনটা সলভ করছি সি, এন্ড যদি এনার্জিটা গ্রেটার দেন দ্য কনস্ট্যান্ট পোটেনশিয়াল হয়, ধরো এই রিজিয়নে the energy is greater than the constant potential because এখানে u naught এর value is less than e1, তাহলে কি হচ্ছে যে তুমি এটাকে সলভ করলে you get a wave traveling in the x direction and negative x direction। এখন এইটাকে তুমি যদি ধরো ফুল, এটা তো আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট, জাস্ট স্পেস ডিপেন্ডেন্ট, তুমি যদি টাইম ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা অ্যাড করতে চাও, তাহলে জাস্ট তুমি এখানে phi xt, এটা হচ্ছে কমপ্লিট সলিউশন, আর দিস ইজ জাস্ট the টাইম ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। সো এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট, আর হচ্ছে তোমার এটা হচ্ছে কি কমপ্লিট সলিউশন টু দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশনস। কমপ্লিট সলিউশনে কি হবে, তোমার অলরেডি তুমি স্পেস ডিপেন্ডেন্ট পার্টটা সলভ করছো, দিস ইজ আ ট্রাভেলিং ওয়েভ, আর এটার সাথে তুমি হচ্ছে কি টাইম ডিপেন্ডেন্ট পার্টটা অ্যাড করলা, তাহলে কমপ্লিট যে সলিউশন হবে, কমপ্লিট সলিউশনের টাইম কম্পোনেন্টটা থাকবে which is a e to the power plus minus I kx minus omega t। আচ্ছা, এখানে তোমার আর এনার্জিটাকে অফ দিস ইলেকট্রন বা পার্টিকেল যদি এটা কনস্ট্যান্ট পোটেনশিয়ালে থাকে, তাহলে দিস ইজ গিভেন বাই মিউ নট প্লাস h cut square k square by 2m। এখানে মোমেন্টাম ইজ গিভেন বাই h cut k, মোমেন্টাম অফ দ্য পার্টিকেল বা ইলেকট্রন, এবং যেহেতু এটা মানে ওয়েভ ফাংশন, যদি তুমি পার্টিকেল হিসেবে এটাকে লোকালাইজ করতে চাও, তাহলে তোমাকে গ্রুপ ভেলোসিটি ডিফাইন করতে হবে। এটা আমরা পড়ে আসছি যে গ্রুপ ভেলোসিটি কেন আমরা ডিফাইন করি, বিকজ ইফ ইউ ওয়ান্ট টু লোকেট দ্য পার্টিকেল, তাহলে তোমার ডিফারেন্ট ওয়েভস নিতে হবে উইথ ডিফারেন্ট ভ্যারিং অ্যামপ্লিটিউডস, এবং তাদেরকে একই সাথে গ্রুপ করে তোমাকে লোকালাইজ করতে হবে ইলেকট্রনের স্পেসিফিক পজিশনটা। সো সেটা লোকালাইজ করলে ইউ এন্ড আপ উইথ সামথিং কল দ্য গ্রুপ ভেলোসিটি। সো গ্রুপ ভেলোসিটি হচ্ছে এটা। সো এভরিথিং ওয়াজ ফাইন, এগুলো আমরা পড়ছি। এখন প্রবলেম হচ্ছে যে এই যে আমরা ধরে নিছি একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল, রিয়েলিটিতে কি সেরকম, রিয়েল পিকচারটা কি সেটা? অ্যান্সার ইজ নো, দ্য রিয়েল পিকচার ইজ নট লাইক দিস। ছোট্ট একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা। সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম। হ্যাঁ, এটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন 3 dimensions। এখানে যে পোটেনশিয়াল এনার্জিটা
this is not constant. Hydrogen atom, this is potential energy, is coulombic. It comes from the Coulomb interaction. একটা পজিটিভ কোর আছে হাইড্রোজেনের, which is the nucleus, আর এখানে বাইরে তোমার শেলে হচ্ছে ইলেকট্রন আছে। So electron inside the hydrogen atom faces a Coulomb interaction with the core. তাহলে কোরের সাথে যখন কুলাম্বিক ইন্টারঅ্যাকশন হয়, ওর যে পোটেনশিয়ালটা, that potential is actually given by this function. Okay, it's not a constant value. এখানে আমরা লিখতে পারবো না যে mu is equal to mu naught. No, this is not a constant potential. Okay, এই যে এরকম স্কয়ার প্রোফাইল এরকম আর হবে না। Okay, so rather that this is a function of r, এবং এটা হচ্ছে কমপ্লিট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন 3 ডাইমেনশনস। এখন তুমি যদি এই ফাংশনটা mu is a function of r is the atomic radius, এবং এটাকে যদি তুমি এই ইকুয়েশনে বসায় এটা সলভ করো ফর এনার্জি E, তাহলে you will get something like this: quantized energies minus 13.6 by n square eV. এখন তোমরা যদি চিন্তা করো যে না স্যার বলবো এটা পরীক্ষায় সলভ করতে, না, পরীক্ষায় আমি এটা সলভ করতে দিব না, বাট তোমাদের কনসেপ্ট আমি বলতেছি যে এতক্ষণ আমরা সবচেয়ে সিম্পলিফাইড ফর্মে দেখে আসছি যে একটা কনস্ট্যান্ট এন্ড পটেনশিয়াল এনার্জি প্রোফাইল, কিন্তু রিয়েল লাইফে এরকম কনস্ট্যান্ট পটেনশিয়াল এনার্জি প্রোফাইল পাওয়া যায় না। দিস ইজ ডিপেন্ডস অন আ লট অফ ফ্যাক্টরস। যেমন হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এটা একটা সিম্পল কুলাম্বিক ইন্টারঅ্যাকশন হয়ে এইটা হচ্ছে এরকম কার্ভ হয়। This is the nature of the potential profile, which is where the potential energy is proportional to 1 by r. Is this clear? বুঝে গেছে? ঠিক আছে, কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করো, আমরা খুব বেশি ম্যাথমেটিক্সে যাব না, আমি তোমাদেরকে চেষ্টা করতেছি কনসেপ্টস গুলো দেওয়ার জন্য। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা এই উইকটা শেষ করি, নেক্সট উইক থেকে আমরা হচ্ছে পিএন জাংশনে চলে যাব। তোমাদের যেটা মনে হচ্ছে যে এবার একটু সিলেবাস কাট মানে শর্ট করতে হবে, কারণ আমাদের হাইয়েস্ট মেবি আমরা এপ্রিলে ফার্স্ট উইক পাবো টু ফিনিশ ইউর সিলেবাস। সো আমি ফান্ডামেন্টালটা তোমাদের স্ট্রং করতে চাচ্ছি, তারপরে আমি মেবি 2টা ক্লাস আমি হয়তো পিএন জাংশন পড়াবো, আর এরপরে আমাদের 6টা ক্লাস আমি নিব হচ্ছে, যেহেতু 1 মান্থ আছে, 6টা বা 7টা ক্লাস আমি নিব মসফেট। একদম মসফেটটা আমরা এক্সটেন্সিভলি পড়ব, মানে as much as we can। ঠিক আছে, হয়তো বিজিটিটা আমরা স্কিপ করতে পারি। ওকে, so do you have any questions? আচ্ছা, কোনো কোয়েশ্চেন নাই। ওকে, তারপরে দেখো যে এখন ক্রিস্টাল, এটা তো হাইড্রোজেন অ্যাটম দেখলাম। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে সরি আমার কার্সারটা একটু প্রবলেম করতেছে, আমি মাউসটা। আচ্ছা, সো আচ্ছা, এগেইন এই স্লাইডস এর মোস্ট অফ দ্য স্লাইডস আর বরোড ফ্রম নোনস্ট্রম লেকচার। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার নিজের অ্যাড করা, যেমন এই পাশে রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছ। এনিওয়ে, সো হাইড্রোজেন অ্যাটমের জন্য দিস ইজ এ সিম্পল 1 ইলেকট্রন সিস্টেমের জন্য। এখন একটা ক্রিস্টাল ল্যাটিস যদি তুমি নাও, তাহলে কি হয়, তাহলে জিনিসটা becomes a little complicated। কেন? কারণ ক্রিস্টালে ইউ হ্যাভ এ পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস and এখান দিয়ে যখন ইলেকট্রনটা ফ্লো করে, it is influenced by all this is atomic cores। ওকে, সো এখানে ওয়েভ ফাংশনটা সলভ করাটা is not that easy। ওকে, it's not easy। তার কারণ হচ্ছে যে you need to take into account the interaction between all these cores। যখন ইলেকট্রনটা ট্রাভেল করতেছে as a wave through the crystal, you need to consider the potential energy G by taking into account all the interactions that is happening between these atomic cores। So this makes the electron's wave function a little bit complicated। So a wave function again, okay, it makes it little bit complicated। So
So as a result, a potential energy টাও becomes a very complex function. এখানে যেমন একদম সিম্পল আমি লিখে দিলাম যে মিউ ইজ জাস্ট সিম্পলি প্রপোর্শনাল টু 1/r, এখানে আশেপাশে কোনো ইন্টারঅ্যাকশন নাই। কিন্তু যখন আমি ক্রিস্টালে যাব তখন দিস solving for this potential energy becomes real complicated. So কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং, মানে ইটস এ ভেরি কমপ্লেক্স ফাংশন if you really think about it, কারণ 3 ডাইমেনশনস সে তোমাকে চিন্তা করতে হবে। বাট একটা গুড থিং হচ্ছে যে এটা কমপ্লেক্স হইলেও এই এক একটা অ্যাটমিক কোর, একটা যদি ক্রিস্টাল তুমি নাও, দিস ইজ এ ক্রিস্টাল, এটা একটা পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট আছে। এই ল্যাটিস ডিসটেন্স বা ল্যাটিস কনস্ট্যান্ট এ, মানে এই এ ডিসটেন্স পর পর হচ্ছে এই কোরগুলা বসানো আছে ক্রিস্টালের মধ্যে। সো দিস পিরিয়ডিক potential, ঠিক পিরিয়ডিক, হ্যাঁ পিরিয়ডিক বলতে পারি, দিস পোটেনশিয়াল অ্যাক্রস দ্য ক্রিস্টাল is periodic in nature. এটা কমপ্লেক্স হতে পারে কিন্তু এটার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে যেটাকে আমরা বলি হচ্ছে যে পিরিয়ডিক। কেন পিরিয়ডিক? বিকজ it's a crystal the arrangement is periodic in nature. As a result, the potential that is faced by the electron, এটার সলিউশনটা কমপ্লেক্স হতে পারে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কমপ্লেক্স হতে পারে, বাট দিস ইজ repeated after a lattice constant of a. The repeating একটা ট্রেন্ড আছে, একটা পোটেনশিয়াল আছে। Is it clear? Yes, sir. এখন এটাকে যদি আমি সলভ করি, সলভ করতে চাই, গুড থিং ইজ ম্যাথমেটিশিয়ানস আর ফিজিসিস্টরা অনেক আগে এটাকে সলভ করছেন। দিস ইজ কল্ড দ্য ব্লক ফাংশন বা ব্লক থিওরেম। সেটা কি? হোয়াট ইজ দ্যাট? সেটা হচ্ছে যে ইউ ডিফাইন আ পিরিয়ডিক ফাংশন। ঠিক আছে, প্রথম কথা আগেরটার মতোই আমাদের এখানে একটা ট্রাভেলিং ওয়েভ আছে। দিস ইজ আ ট্রাভেলিং ওয়েভ। এটার সাথে এই ওয়েভ ফাংশনের ট্রাভেলিং ওয়েভটার সাথে আরেকটা ফাংশন অ্যাড হবে। ট্রাভেলিং ওয়েভটা হচ্ছে e⁻ik(x), এটার সাথে অ্যাড হচ্ছে গিয়ে আরেকটা পিরিয়ডিক ফাংশন which is called the block function. ব্লক ফাংশনের এক্সাক্ট সলিউশন আমি এখানে লিখতেছি না, is just a function of distance বা function of the atomic radius r. So এটার এক্সাক্ট ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আমার দরকার নাই, জাস্ট এটা জেনে রাখো যে this is a periodic function which describes the potential inside the crystal lattice. ক্রিস্টাল যেহেতু পিরিয়ডিক সেজন্য এই ক্রিস্টাল ল্যাটিসের ভেতরে যে পোটেনশিয়ালটা আছে সেটাও পিরিয়ডিক, এবং সেই পোটেনশিয়ালটাকে এক্সপ্রেস করার জন্য আমরা হচ্ছে যে বেসিক্যালি এই ব্লক ফাংশনটা ইউজ করি। তাহলে এই ইলেকট্রনের যে ওয়েভ ফাংশন, এই ওয়েভ ফাংশনটাকে আমরা ভেঙে দুইটা পার্টে লিখতে পারি। একটা পার্ট হচ্ছে যে এই পার্টটা which is represents the periodic potential in the crystal. This represents the periodic potential within the crystal. আর এই পার্টটা, এটা তো তোমরা আগে থেকে জানো এটাকে, this is the traveling wave. এখন এই ব্লক ফাংশন এবার পিরিয়ডিক পোটেনশিয়াল যেটা, সেটাকে আমরা ব্লক ওয়েভ বা ব্লক ফাংশন বলি, because after the mathematician who solved this, so this is the block wave. এটার ফাংশনটার নেচার কি? এই ফাংশনটাও হচ্ছে পিরিয়ডিক ইন নেচার। তার মানে হচ্ছে r plus a, মানে a ডিস্টেন্স পর ল্যাটিসের this gets repeated, যে তুমি u of r is equal to u of r plus a। তার মানে r পয়েন্টে এটা যদি আমার r হয়, মানে x equal to r হয়, সো এখানে আমি যে পোটেনশিয়ালটা পাবো, this is repeated after a certain distance
this distance is x equal to r plus a. তাহলে r plus a তেও আমি same periodic potential পাবো because crystal is a perfect arrangement. Is this clear? Yes, sir. So block functions are periodic. আচ্ছা এখন এই block functionটার সুবিধাটা হচ্ছে যে block functions are periodic in real space and they are periodic in k space also. So এরা হচ্ছে যদি আমি k space এ চিন্তা করি যে আচ্ছা এখন রিয়েল স্পেস আর k space এ অনেকে কনফিউজড হয়ে যায়। k space is nothing but 2 pi k is 2 pi by lambda. Lambda হচ্ছে ইলেকট্রনের ওয়েভের করেসপন্ডিং যে ওয়েভলেন্থ, তার মানে 2 পাই এর তো কোনো ইউনিট নাই, তাহলে k is basically k এর ইউনিট হচ্ছে গিয়ে পার মিটার, রাইট? Per meter. তার মানে এটাকে আমরা বলি হচ্ছে যে রেসিপ্রোকাল স্পেস। k স্পেসটা ইজ বেসিক্যালি রেসিপ্রোকাল স্পেস। সো এই যে ব্লক ফাংশন যেটা রেসিপ্রোকাল কেন, কারণ 1 বাই ডিসটেন্স বা 1 বাই মিটার। So block functions they are periodic in real space and k space. Okay. Wave functions are not periodic in real space but are periodic in k space. It is an important observation আমাদের যে এই periodic functionটা nature হচ্ছে যে this is periodic in both real space as well as in k space. Okay. আর হচ্ছে wave functions are not periodic in real space. Wave functions real space periodic na, but they are periodic in the k space. Okay, so it is just a facts. Okay, so now let's look at this in the ek diagram. আমরা যদি ফ্রি ইলেকট্রনের কথা চিন্তা করি, এটা জাস্ট ফ্রি ইলেকট্রনের জন্য the energy expression after solving the Schrodinger equation, this is given by EC plus হচ্ছে h cat square k square by 2m0. আমরা যদি এটাকে ek মানে k স্পেসে যদি আমরা এটাকে প্লট করি the free ইলেকট্রনের জন্য, তাহলে we are going to get a perfect parabola, যেখানে you get EC হচ্ছে গিয়ে a minimum point, and this is the function h cat square k square divided by 2m0. Is this clear? এটা for free electron. এখন ক্রিস্টালের জন্য, আচ্ছা বাই দ্য ওয়ে, ফ্রি ইলেকট্রনের জন্য আমার কোনো এফেক্টিভ মানে ম্যাসের কনসেপ্ট নাই। দিস ইজ দ্য রেস্ট ম্যাস। কেন রেস্ট ম্যাস? কারণ ফ্রি ইলেকট্রন তো ফ্রি, ইট ইজ নট ইনফ্লুয়েন্সড বাই এনিথিং এলস। এটা কোনো ক্রিস্টালের কোনো কিছু দ্বারা ইনফ্লুয়েন্স না, ইট ইজ কমপ্লিটলি ফ্রি। So this is the rest mass. So E equal to EC, EC হচ্ছে bottom edge of the conduction band, মানে যদি আমরা ব্যান্ড ডায়াগ্রামের রেসপেক্টে চিন্তা করি, প্লাস হচ্ছে h cat square k square divided by 2m. আচ্ছা এখন আমরা যদি এই জিনিসটাই ক্রিস্টালের জন্য করি, if we do this for crystal, তাহলে ক্রিস্টালের জন্য করতে গেলে আমাকে কিভাবে করতে হবে? আমাকে we know the block function, so এখানে আমরা block functionটা জানি for the Schrodinger equation. তাহলে block functionটা জানি, you solve it for energy expressionটাকে তুমি লেখো E equal to h square k square by 2m, লিখে you solve this equation and find a relation between E and K for that crystal. তাহলে ফ্রি ইলেকট্রনের জন্য যেমন ওয়েভ ফাংশন খুবই সিম্পল, ফ্রি ইলেকট্রনের জন্য ওয়েভ ফাংশন আমরা যদি জাস্ট টাইম ইন্ডিপেন্ডেন্টে চিন্তা করি তাহলে হচ্ছে a e to the power I plus minus I kx, provided energy is greater than the potential. আর যদি আমরা এর কথা চিন্তা করি, in case of a crystal এ হচ্ছে গিয়ে r point, this is given by the block function u of r, then e to the power plus minus I k into r vector.
আচ্ছা, সো দুইটার এ ডিফারেন্ট। এটা হচ্ছে গিয়ে ফ্রি ইলেকট্রন, আর এটা হচ্ছে গিয়ে ক্রিস্টাল। সো দুইটার ওয়েভ ফাংশনটা নেচারটা ডিফারেন্ট। ওকে, সো এখন এই ওয়েভ ফাংশনস গুলা তুমি যদি শর্ডিঞ্জার ইকুয়েশন সলভ করো, করে এখানে তুমি ইনপুট করো, এই যে এখানে তুমি পুট করলা, করার পরে হচ্ছে তুমি সলভ করলা। ইন কেস অফ ফ্রি ইলেকট্রন এখানে কোনো পোটেনশিয়াল এনার্জি নাই, সো এই টার্মটা জিরো হয়ে যাবে। ওটা সিম্পলি আসবে হচ্ছে এই যে h কাট স্কয়ার k স্কয়ার বাই 2m0 প্লাস ac। আর ক্রিস্টালের ক্ষেত্রে তুমি পুরো ফাংশনটা সলভ করে গেট অ্যান এক্সপ্রেশন ফর দ্য এনার্জি ইন টার্মস অফ k এন্ড দেন ডু দ্য প্লটিং। তারপরে প্লট করলে তুমি এইরকম একটা পিরিয়ডিক একটা ফাংশন তুমি পাবা, যে ফাংশনটার মিনিমা হবে এই জায়গাতে, বাট এটার কার্ভেচারটা একটু ডিফারেন্ট। কেন কার্ভেচারটা ডিফারেন্ট? ওইটার সাথে ফ্রি ইলেকট্রনের সাথে কেন মিলতেছে না? এনি আইডিয়া? কেউ বলতে পারবা? তোমরা তো ইকে ডায়াগ্রাম পড়ছো। স্যার এটা কি পটেনশিয়াল এনার্জির কারণে? না, মানে পোটেনশিয়াল এনার্জির কারণে বলতে পারো, কিন্তু রিয়েল অ্যান্সারটা হচ্ছে এই ইকুয়েশনে। এই যে এটা রেস্ট ম্যাচ, যে এটা হচ্ছে ফ্রি ইলেকট্রনের জন্য, যখন ক্রিস্টালের মধ্যে দিয়ে যাবে তখন আর রেস্ট ম্যাচ না, ইট উইল বিকাম দ্য এফেক্টিভ ম্যাচ। কেন এফেক্টিভ ম্যাচ? বিকজ তোমার এখানে দিস ইজ ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য ক্রিস্টাল। ক্রিস্টালের ল্যাটিসের অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করবে যে ইলেকট্রনটা আসলে কত ইজিলি মুভ করতেছে থ্রু আউট দ্য ক্রিস্টাল, এবং কত ইজিলি মুভ করতেছে সেই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি বোঝানোর জন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে এফেক্টিভ ম্যাস। যে এফেক্টিভ ম্যাস যদি বেশি হয় তার মানে দ্য ইলেকট্রন ইজ স্লোড ডাউন, এফেক্টিভ ম্যাস যদি কম হয় তাহলে দ্য ইলেকট্রন মুভস ফাস্টার থ্রু দ্য ল্যাটিস। সো ল্যাটিসের এফেক্টিভ মাসটা ইট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট মাস। ক্লিয়ার? সো তোমার জি রেস্ট স্যার। এই জন্য হচ্ছে তোমার এটার কার্ভেচারটা একটু ডিফারেন্ট হয়। আন্ডারস্টুড? ইয়েস স্যার। আরেকটা জিনিস আছে, সেটা এখানে বলে দিই, পরের স্লাইডেই আছে, বাট এখানে একটু বলে দিই। তোমরা সেকেন্ড ইয়ারে যখন ইকে ডায়াগ্রাম করছো, তোমরা কি খেয়াল করছো যে তোমার এইরকম জায়গায় জায়গায় একটু একটু গ্যাপ আছে? এটা কিন্তু কন্টিনিউয়াস না। এটা কি তোমরা দেখছো ইকে ডায়াগ্রাম? হ্যাঁ স্যার, কন্টিনিউয়াস ছিল না এটা, একটু কেন? ডিসক্রিট আর কি। হ্যাঁ, রিজনটা কি জানো কেন? স্যার ওই যে এই যে এন এর ভ্যালিউ মেবি স্যার হইতে হয় স্যার, একটু ডিসক্রিট নাম্বার। ডিসক্রিট? জি স্যার। না না, ওইটা তো তুমি ম্যাথমেটিক্যাল মানে ফিজিক্যাল রিজনটা কি? সেটা হচ্ছে যে ক্রিস্টালের মধ্যে একটা সার্টেন তোমার ডিস্টেন্স পর্যন্ত, হ্যাঁ সেই ডিস্টেন্সটা হচ্ছে তোমার পাই বাই এ। এই যে রিয়েল ইকে ডায়াগ্রামে আমরা দেখবো পরে। আচ্ছা জি স্যার, মনে পড়ছে এখন। হ্যাঁ, এই যে পাই বাই এ গ্যাপ পর পর হচ্ছে, এটা খুব সুন্দর ছবি আছে এখানে, দাঁড়াও, পরে আছে মনে হচ্ছে না। মানে স্যার পিরিয়ডিসিটি হচ্ছে পাই বাই এ আর কি। না, এই যে এখানে আছে, হ্যাঁ পিরিয়ডিসিটি পাই বাই এ ঠিক না, সো পাই বাই এ ডিসটেন্স পর পরে হচ্ছে আমরা যেটাকে বলি ব্র্যাগ প্লেন আছে। ঠিক আছে, ব্র্যাগ প্লেন যখন একটা ইলেকট্রন ওয়েভ যখন ব্র্যাগ প্লেনকে হিট করে, ব্র্যাগ প্লেনে কি হয়? ডিফ্র্যাকশন হয়, রাইট? জি স্যার। সো ডিফ্র্যাকশনের আরেকটা মানে কি? ডিফ্র্যাকশন তোমরা ওই যে ইয়াংস ডাবল স্লিটে পড়ছো না, ডিফ্র্যাকশন হয়। ডিফ্র্যাকশন ওয়ার্ডটা, লাইট আসতেছে, ইউ পাস ইট থ্রু slit বা grating, it is diffracted, right? So diffraction ওয়ার্ডটার দুইটা জিনিস আছে, ডিফ্র্যাকশনের সাথে আবার ডিসপারশন কনফিউজ করো না। ডিফ্র্যাকশন হচ্ছে কি বেন্ডিং, ওকে, বেন্ডিং, অর ডিসপারশন হচ্ছে কি স্প্রেডিং অফ দ্য লাইট। সো ডিফ্র্যাকশন গ্রেটিং মানে যখন তোমার ক্রিস্টালে যদি আমরা চিন্তা করি, তোমরা যদি ব্র্যাগের সূত্র পড়ে থাকো, তাহলে এখানে যখন এক্স-রে আসতেছে, so the beam is diffracted, so it is bended, so this is bending of
দিস। আবার ডিফ্রাকশন গ্রেটিং দিয়ে পাস করলেও একই জিনিস হয়, ইট ইজ ডিফ্র্যাক্টেড। সো এই যে ডিফ্র্যাক্টেড মানে হচ্ছে বেন্ডিং, যখন তোমার পাই বাই এ ডিস্টেন্স পর পরে ব্ল্যাক প্লেন থাকে। সো ইলেকট্রনস গুলা যখন ব্ল্যাক প্লেন বা ইলেকট্রন ওয়েভটা যখন ব্ল্যাক প্লেনে হিট করে, দ্যাট ওয়েভ ইজ ডিফ্র্যাক্টেড। ডিফ্র্যাক্টেড যখন হয় তখন ইট ইজ মানে ওই ওয়েভ ফাংশনটা বেন্ডেড হয়ে যায়। তার মানে তোমার ধরো এরকম একটা ওয়েভ ফাংশন তোমার আসতেছে, ইউ হিট আ ব্ল্যাক প্লেন, এখানে একটা ব্ল্যাক প্লেন আছে, দেন ইট উইল বেন্ড। সো এজন্য এটার কন্টিনিউয়াস থাকে না at this points. But anyway, that's the topic of the EK diagram. আমরা ওখানে যাব না, আমরা let's focus on the device. But মোটামুটি মানে this is the physical reason. হ্যাঁ বলো। পাই বাই এ ডিস্টেন্স পর হচ্ছে স্যার ফার্স্ট ব্রিলিয়ন জোন স্যার, আর হ্যাঁ স্যার 2 পাই এ হচ্ছে সেকেন্ড ব্রিলিয়ন জোন, তাই না স্যার? হ্যাঁ পাই বাই এ পর পর, রাইট। সো এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই যে আমরা এই ওয়েভ ফাংশনটা পেলাম, দেখা গেছে যে এটা কে স্পেসে দিস ইজ রিপিটেবল আফটার ডিস্টেন্স অফ পাই বাই এ পর পর এটা রিপিটেড হয়। তার মানে এটা যদি আমি এই সাইডে এটা যদি 0 নেই, প্লাস পাই বাই এ আর এখানে হচ্ছে মাইনাস পাই বাই এ, তাহলে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে কে 2 পাই বাই এ। তাহলে 2 পাই বাই এ পর পর হচ্ছে গিয়ে তোমার এইটা রিপিটিং হবে, অথবা ইন আদার ওয়ার্ডস আমরা বলতে পারি যে এই যে পাই বাই এ মানে যদি তুমি একটা সাইড কনসিডার করো পাই বাই এ পর পর রিপিটেড হচ্ছে, বা টোটাল দুইটা সাইড নিয়ে যদি তুমি চিন্তা করো ইন দ্য নেগেটিভ এন্ড দ্য পজিটিভ ডিরেকশন, তাহলে 2 পাই বাই এ পর পর দিস ওয়েভ ফাংশন ইজ রিপিটেবল। এবং এটাকে বলে হচ্ছে এই ডিসটেন্সটা এই যে 2 পাই বাই এ, দিস ইজ কল্ড দ্য ব্রিলিয়ান জোন। ঠিক আছে, 2 পাই বাই এ কেন? কারণ পাই বাই এ মাইনাস পাই বাই এ এই ডিসটেন্সটা। সো this is pi by a plus pi by a, which is 2 pi by a. Clear? So এই ডিসটেন্স পর পর এই ফাংশনটা রিপিটেড হচ্ছে। আচ্ছা স্যার এমনিতে স্যার ব্রিলিয়ন জোন বলতে আসলে কি বোঝাচ্ছে স্যার? এটা একটু কনফিউশন আছে স্যার। ব্রিলিয়ান জোন হচ্ছে এটাই যে যেখানে তোমার মানে ইটস লাইক আমরা যে ল্যাটিস কনস্ট্যান্ট ডিফাইন করি না, ল্যাটিস কনস্ট্যান্টটা কি, যে তোমার এ ইউনিট পর পর তোমার ওই এইগুলা ক্রিস্টালের স্ট্রাকচারটা রিপিটেড হচ্ছে, রাইট? এটা হচ্ছে আমরা এটা যখন আমরা রিয়েল স্পেসে বলি যে তোমার একটা ল্যাটিস পয়েন্ট, এই যে ল্যাটিস পয়েন্ট এটা হচ্ছে গিয়ে এ, তার মানে এ ডিস্টেন্স পর পর দিস ইজ রিপিটিং, আবার এ ডিস্টেন্স গেলে তুমি একই জিনিস পাবা, আবার এ গেলে একই জিনিস পাবা, ইজন্ট ইট? জি স্যার, ইউনিট সেল গুলা। ইউনিট সেল, হ্যাঁ ইউনিট সেল বলতে পারো। এ ইউনিটস পর পরে ইউ আর গেটিং 1D তে যদি চিন্তা করি তাহলে এ ইউনিটস পর পর তুমি রিপিটিং স্ট্রাকচার পাবা। ব্রিলিয়ান জোন হচ্ছে গিয়ে যখন তুমি ক্রিস্টাল ডিফাইন করবা ইন কে স্পেস, ঠিক আছে, রিয়েল স্পেস কে স্পেস, রিয়েল স্পেসে হচ্ছে এ ইউনিট পর পর রিপিটিং হবে, আর কে স্পেসে তুমি হচ্ছে সেটা 2 পাই বাই এ পর পর এই জিনিসটা রিপিটেড হবে, দ্যাট ইজ দ্য ব্রিলিয়ান জোন। স্যার তাহলে স্যার ফার্স্ট ব্রিলিয়ন জোন আর সেকেন্ড ব্রিলিয়ন জোন এগুলার মানে ডিফারেন্সটা কোথায় তাহলে? না এটা জাস্ট তোমার মানে ফার্স্ট বিলিয়ন জোন সেকেন্ড বিলিয়ন জোনটা ডিফাইন করা হয় বেসিক্যালি তোমার মানে আমাদের নিজেদের সুবিধার্থে। ধরো যে এটাকে আমি ফার্স্ট বিলিয়ন জোন বললাম, ঠিক আছে, এরপরে নেক্সট যে 2 পাই বাই ডিস্টেন্স আছে 2 পাই বাই এ, সেটাকে আমি বললাম সেকেন্ড বিলিয়ন জোন। সো দিস ইজ জাস্ট দ্য টার্ম, ঠিক আছে, বাট তোমার এটা হচ্ছে ইট ডাজন্ট হ্যাভ মানে ফিজিক্যালি দিস ইজ নট ডিফারেন্ট, ইটস জাস্ট যে আমরা যদি সেন্টারটাকে ধরি ফার্স্ট ব্রিলিয়ান জোন, তাহলে তার পরের 2 পাই বাই এ ডিসটেন্সটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড ব্রিলিয়ান জোন, তারপরে 2 পাই বাই এটা হচ্ছে গিয়ে থার্ড ব্রিলিয়ান জোন। দিস ইজ জাস্ট দ্য ডেফিনিশন, আর কিছু না। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, সো এখানে মানে আর মানে আলাদা করে আর কিছু নাই। সো ফার্স্ট ব্রিলিয়ান জোনটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ বেসিক্যালি ফার্স্টটাই তো রিপিটেড হচ্ছে, রাইট?
ফার্স্টটা রিপিটেড হলো, এরপরে ওটা সেকেন্ড, তারপর আবার রিপিটেড হলো থার্ড, আবার রিপিটেড হলো ফোর্থ। ওকে, সো এইভাবে ইউ হ্যাভ মাল্টিপল ব্রিলিয়ান্ট জোনস। জাস্ট at the center of the এই যে কে স্পেস, তুমি সেটাকে ফার্স্ট ব্রিলিয়ান্ট জোন বললা, তারপরে ইউ ডিফাইন দ্য আদার ব্রিলিয়ান্ট জোনস। সো দিস ইজ দ্য এনার্জি ভার্সেস কে ডায়াগ্রাম। আমরা যদি এটাকে এখন প্লট করলাম, এটা ফর দ্য কন্ডাকশন ব্যান্ড ইট ইজ হ্যাজ আ পজিটিভ প্রোফাইল প্যারাবোলিক, আর হচ্ছে নেগেটিভের সরি ভ্যালেন্স ব্যান্ডের জন্য দ্য প্রোফাইল ইজ লাইক দিস। আর এটা এই যে -π/a এই রেঞ্জের মধ্যে রাখলাম, বিকজ এটা হচ্ছে আমার ফার্স্ট ব্রিলিয়ান্ট জোন, এবং এরপরে এই জিনিসটাই রিপিটেড হবে, সো আমাকে বারবার এটা করার দরকার নেই। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমার ভ্যালেন্স ব্যান্ড এর টপ অফ দ্য ভ্যালেন্স ব্যান্ড সবসময় ফিল্ড থাকবে, মানে এই রিজনটা। ওকে, আর এটা হচ্ছে বটম অফ দ্য কন্ডাকশন ব্যান্ড, এটা থাকবে হচ্ছে এমটি। সো এই রিজনটা আমার জন্য হচ্ছে ইম্পর্টেন্ট, দিস রিজন, আমার পুরাটা দরকার নেই। সো এটা কেন ইম্পর্টেন্ট আমি বলতেছি, যে তুমি দেখো এটা কিন্তু ইটস নট আ পারফেক্ট প্যারাবোলা, ঠিক আছে, এটা পারফেক্ট প্যারাবোলা না, তুমি যদি এই প্রোফাইলটা চিন্তা করো। কিন্তু তুমি যদি এটাকে কনফাইন করে দাও উইদিন আ ভেরি স্মল রিজন দ্যাট ইজ ক্লোজ টু দ্য কন্ডাকশন ব্যান্ড এজ, এটা কন্ডাকশন ব্যান্ড এজ, আর এটা হচ্ছে গিয়ে ভ্যালেন্স ব্যান্ড এজ। সো এটা হচ্ছে আমার ইভি, দিস ইজ মাই ইসি। তুমি যদি এর মধ্যে তুমি ব্যান্ডটাকে কনফাইন করি আমরা, বা অ্যাপ্রক্সিমেট করি, তাহলে এইটুক রিজনকে আমরা মোটামুটি প্যারাবোলিক হিসেবে ধরতে পারি। দ্যাট উইল মেক দ্য ক্যালকুলেশনস আ লট ইজিয়ার। আন্ডারস্টুড? বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, সো এখানে মানে কয়েকটা টার্মস আছে ক্রিস্টালে, যেহেতু আমাদের কনসার্ন। একটা হচ্ছে গিয়ে আমরা যে মোমেন্টামটাকে আমরা কনসিডার করব, সেটা নট এক্স্যাক্টলি ইকুয়াল টু h cut k, but that momentum depends on the crystal structure, crystalলের band structure, এবং সেটার যে ওয়েভটা যে ডিসপার্স হচ্ছে থ্রু দ্য ক্রিস্টাল, that depends on the specific type of crystal. সো এই যে মোমেন্টামটা, দ্যাট ইজ নট এক্স্যাক্টলি, আমরা ফ্রি ইলেকট্রনের ক্ষেত্রে যেভাবে লিখি যে মোমেন্টাম ইকুয়াল টু h cut k, ক্রিস্টালের ক্ষেত্রে দিস ইজ নট এক্স্যাক্টলি ইকুয়াল। ক্রিস্টাল ক্ষেত্রে যেটা আমরা ডিফাইন করি আলাদা হবে, সেটা হচ্ছে কি ক্রিস্টাল মোমেন্টাম। ওকে, সো দ্যাট ইজ আ কমপ্লেক্স প্যারামিটার, বাট আমরা ওটাতে ক্যালকুলেশনসে যাব না, বাট এটা হচ্ছে গিয়ে something which is slightly different from the momentum of a free electron. Okay, so এই সো এখন থেকে যখন ক্রিস্টালে আমরা যাব, ক্রিস্টালে আমরা বলবো যে ইলেকট্রনের যে মোমেন্টামটা, that is a crystal momentum, and this is not exactly the same as the momentum of a free electron. আচ্ছা, এটা তো আনসার্টেনটি প্রিন্সিপাল, ইউ নো দিস। এন্ড আমরা যদি ইলেকট্রনকে একটা পয়েন্টে k equal to 0 তে লোকালাইজ করতে চাই, তাহলে ওর গ্রুপ ভেলোসিটি is given by 1/h cut into the slope of this curvature. এই কার্ভেচারের কার্ভের স্লোপটা যদি আমি বের করি, স্লোপটা হচ্ছে dE/dk. সো দিস ইজ দ্য গ্রুপ ভেলোসিটি। সো এগুলো আমরা পড়ে আসছি। আচ্ছা, কেন এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এখন এটা আমরা ইউজ করে we are going to calculate the energy levels near the conduction band edge and the valence band edge. Okay, so সেটা কি, এখন যেহেতু এটা ক্রিস্টাল, এখন আর নো লঙ্গার এটা রেস্ট মাস হবে না, দিস উইল বিকাম the effective mass. যেহেতু আমরা কন্ডাকশন ব্যান্ডের কথা বলতেছি, কন্ডাকশন ব্যান্ড basically consists of electrons, so this will be the effective mass of electrons, and this is EC, bottom of the conduction band. একইভাবে আমরা যদি ভ্যালেন্স ব্যান্ডের দিকে তাকাই, তাহলে ভ্যালেন্স ব্যান্ড consists of holes, তাহলে এটা হচ্ছে effective mass of holes, আর EVটা হচ্ছে গিয়ে টপ অফ দ্য ভ্যালেন্স ব্যান্ড। আর এটা যদি তুমি সলভ করো, যেহেতু এটা ইনভার্স প্যারাবোলা, সো দিস ইজ -h cut square k square divided by 2,
effective mass of force. So এই দুইটা equation আমার জন্য important, and in a sense because this allows me to calculate the energy values close to the conduction, close to the valence band, and it allows me to calculate the energy levels or the energy values close to the conduction band. So এটাই আমার দরকার, conduction band এর আর ভ্যালেন্স ব্যান্ডের আশেপাশে যে এনার্জি লেভেলগুলো আছে সেই লেভেলগুলোর এনার্জি কত সেটা আমার ক্যালকুলেট করতে হবে, and this is how we do it. আর এই এফেক্টিভ মাস যদি তুমি বের করতে চাও, এফেক্টিভ মাস as is given by if you simplify this expression তাহলে this becomes d square e by d h cut k square to the power -1. সো এখান থেকে তুমি কিন্তু ওই যে স্লোপটা নাও, স্লোপটা নিয়ে সেটা ডাবল ডেরিভেটিভ মানে হচ্ছে তুমি স্লোপ নিয়ে সেটাকে স্কয়ার করো, তারপর সেটাকে রেসিপ্রোকাল করলে ইউ গেট the value of the effective mass. So effective mass এখানে ইম্পর্টেন্ট এই জন্য কারণ হচ্ছে যে এই যে তোমার এই যে কার্ভেচারটা বা ইকে ডায়াগ্রামে যে কার্ভ হচ্ছে, এই কার্ভেচারটা depends on the effective mass. So effective mass as যদি তোমার কম হয়, হ্যাঁ, বা effective mass যদি তোমার কম হয় তাহলে কার্ভেচারটা কি বেশি হবে না কম হবে? স্যার কম হলে কার্ভেচার কম হবে না? হ্যাঁ, তোমার দেখো এটা হচ্ছে তোমার, আমি তোমাকে দুইটা এনার্জি প্রোফাইল দিলাম, একটা হচ্ছে এরকম আর আরেকটা হচ্ছে কি এরকম। সো এটাকে আমি বললাম 1, এটাকে বললাম 2, তাহলে কোনটার এফেক্টিভ মাস বেশি? স্যার 1 এর। হ্যাঁ, সো m স্টার 1 আর এটা হচ্ছে m স্টার 2, তাহলে দিস ইজ m star 1 is greater than m star 2. So the curvature of the parabola is related to the effective mass. এবং রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে গিয়ে তোমার m star is 1 divided by slope of dE by d of h cut square hk, sorry, yeah. Okay, okay, let me write it clearly. 1 divided by d square e by d of h cut k whole square. Okay, so এখানে effective mass basically inversely proportional. Okay, so তোমার যদি the slope টা higher হয় at a point, if you have a higher slope, the effective mass is lower, and if your slope is low, মানে স্লোপটা যদি কম হয় d by d of h cut তো constant, h cut টাকে বাইরে নিয়ে আসা যায়, so this is becomes d square by dk square. So এটাকে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি হচ্ছে de by dk কে হোল স্কয়ার, মানে স্লোপটা নিয়ে সেটাকে তুমি আবার স্কয়ার করলা। ওকে, সো বেসিক্যালি এটা ঠিক না, it should be the other way around, isn't it? কারণ এটা তো টু দি পাওয়ার -1। জি স্যার, এটাই তো ভাবছিলাম। জি স্যার, so m star and এটা হয়ে যাবে। m1 star should be less than m2 star, মানে যদি কার্ভেচারটা বেশি হয় তাহলে এফেক্টিভ মাস ইজ লেস, আর যদি কার্ভেচারটা কম হয় তাহলে এফেক্টিভ মাস ইজ হায়ার। সো এই টাইপের কোশ্চেনস কিন্তু এক্সামে আসতে পারে, তুমি যদি রিলেশনস গুলো জানো তোমাকে সলভ করতে হবে না, বাট আই উইল গিভ ইউ আ প্রবলেম যেখানে তোমাকে ডিফারেন্ট ইকে ডায়াগ্রাম দিলাম, বললাম যে এটা কোনটা এফেক্টিভ মাস কিরকম কম্পেয়ার করো। সো ইফ ইউ নো দিস তাহলে তুমি এটা করতে পারবা, যে দিস ইজ বেসিক্যালি the inverse of the d by dk square. Understood? Yes sir.
আচ্ছা, সো আমরা আসলে ফুল ব্যান্ডটা নিয়ে কনসার্ন না, আমরা উই আর অনলি কনসার্ন অ্যাবাউট দিস রিজন ওভার হিয়ার ক্লোজ টু দিস। এবং এইখানে হচ্ছে যে ওয়ান স্টেজ নিয়ার দা, সো এখানে আস্তে আস্তে তুমি যখন দেখো এখানে এই প্যারাবোলিক এর সাথে কিন্তু মিলে যায়, যত তুমি দূরে যাবা ফ্রম দ্য সেন্টার ফ্রম দ্য মিনিমাম পয়েন্ট, তখন কিন্তু রিয়েল যে এটা রিয়েল কার্ভ, এই ব্ল্যাক কার্ভটা হচ্ছে রিয়েল আর এই ডটেডটা হচ্ছে কি প্যারাবোলা। তাহলে কিন্তু প্যারাবোলার নেচার থেকে এটা সরে যাচ্ছে, ইটস নো লঙ্গার আ প্যারাবোলিক এক্সপ্রেশন। সো আমরা সবকিছু সলভ করতেছি বেসড অন এ প্যারাবোলা, বাট অ্যাজ উই মুভ অ্যাওয়ে এটা কিন্তু প্যারাবোলা থেকে সরে যায়। সো সরে গেলে হচ্ছে যে আমাদেরকে কিছু অ্যাপ্রক্সিমেশনস ইউজ করতে হয় যদি আমরা এটাকে আরো ধরো ফুল ব্রিলিয়ান্ট জোনের জন্য আমরা এটাকে সলভ করতে চাই। সো সেই অ্যাপ্রক্সিমেশনস গুলো আমি একটু পরে দেখাবো। এখানে কিছু এফেক্টিভ মাসের কিছু কনসেপ্টস আছে আমি যেগুলো বললাম, যে হোয়াট ইজ এন এফেক্টিভ মাস, এফেক্টিভ মাস কিভাবে বের করে, এফেক্টিভ মাস ইজ এই যে এখানে রিলেশনস গুলো দেয়া আছে, সে একটু আগে যেটা দেখালাম ডি স্কয়ার বাই কে বাই ডি কে স্কয়ার, দিস ইজ বেসিক্যালি দ্য ক্রনিক পেনি মডেল দেন। এবং এখানে তোমার হচ্ছে এম স্টার ইজ গিভেন বাই দিস h cut square divided by d square e by dk square. So this is dependent on the curvature. Is it clear? এখানে জাস্ট একটু ব্রেকডাউন করে এটাকে সলভ করে দিচ্ছি, সেটা তোমরা দেখে নিও। আর এফেক্টিভ মাসের ফুল যে ডিরাইভেশনটা, আবারও বলতেছি পরীক্ষায় আমি ডিরাইভেশন দিব না, তার মানে এই না যে তোমার ডিরাইভেশনটা স্টাডি করবা না। এটা আমি লিখে করছিলাম যে একেবারে ফান্ডামেন্টাল ইকুয়েশনস থেকে যে একদম f equal to ma থেকে শুরু করছি, m star a, যে একটা পার্টিকেল উইথ an effective mass m star is accelerating through the crystal with an acceleration a. Okay, just based on classical physics, এখানে কোয়ান্টাম কোন এফেক্ট আনার দরকার নাই, ইনফ্যাক্ট সেটা আসবে যদি তোমার হচ্ছে তুমি এটাকে তখন ক্লাসিক্যাল থেকে শুরু করলাম, কিন্তু যেহেতু ইলেকট্রনটাকে ওয়েভ হিসেবে কনসিডার করবো, তখন তোমাকে হচ্ছে যে গ্রুপ ভেলোসিটি কনসেপ্ট আনতে হবে। সেখান থেকে তুমি অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করলে তোমার এই h কাট অটোমেটিক্যালি চলে আসবে, বিকজ ইউ হ্যাভ h কাট ইন দ্য গ্রুপ ভেলোসিটি। মানে ইলেকট্রনকে যখনই তুমি ওয়েভ হিসেবে ধরবা তখনই তোমাকে মানে কোয়ান্টাম ওয়ার্ল্ডে আসতেই হবে। সো এনিওয়ে, ইফ ইউ ডু অল দিস থিংস সিম্পলিফিকেশনস, এখানে আসলে আমি লিখে দিছি, মানে খুব ক্লিয়ারলি বলা আছে যে কিভাবে করছে, এবং ইউ গেট দ্য এফেক্টিভ মাস। তোমরা ইকুয়েশনস গুলো জাস্ট স্টাডি করবা কনসেপ্টটা নেওয়ার জন্য, বাট ইউ ডোন্ট রিয়েলি নিড টু মেমোরাইজ দ্য ডিরাইভেশন। Effective mass কেন important? Effective mass is very important because it determines the current through the semiconductor. ঠিক আছে, সো সেমিকন্ডাক্টরে তোমার কোন ক্যারিয়ার তুমি ইউজ করতেছো সেটার উপরে, সেটার এফেক্টিভ মাসের উপরে ওর হচ্ছে কন্ডাকশন, এগুলা ডিপেন্ড করবে। যেমন আমি যদি জার্মেনিয়াম নিই, দেখো জার্মেনিয়ামের এটা হচ্ছে একটা রেশিও, এটা হচ্ছে তোমার নরমালাইজ করা হয়েছে উইথ রেসপেক্ট টু হচ্ছে কি রেস্ট মাস। তাইলে রেস্ট মাসের তুলনায় সবাই হচ্ছে কি সবগুলো ভ্যালু হচ্ছে লেস দেন 1, মানে রেস্ট মাসের তুলনায় এফেক্টিভ মাস হচ্ছে ইলেকট্রন, এটা হোল, দিস ডিভাইডেড বাই দেয়ার অ্যাকচুয়াল রেস্ট মাস। সো রেস্ট মাসের তুলনায় এফেক্টিভ মাস হচ্ছে সবারই কম আসতেছে, বিকজ দ্য রেশিও ইজ লেস দেন 1। সো জার্মেনিয়ামেরটা দেখো 0.12, আর গ্যালিয়াম আর্সেনাইডেরটা তারও কম 0.068 ইলেকট্রনের জন্য। তার মানে আর সিলিকনেরটা সবচেয়ে বেশি 0.26। তার মানে জার্মেনিয়াম আর হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড ক্রিস্টাল যদি তুমি নাও, সেখানে ইলেকট্রনস উইল মুভ ফাস্টার কম্পেয়ার টু সিলিকন। এজন্য হাই স্পিড কমিউনিকেশনে কিন্তু এই গ্যালিয়াম আর্সেনাইড, জার্মেনিয়াম এগুলা মোর প্রেফার্ড কম্পেয়ার টু সিলিকন। বাট সিলিকন তো অন্য অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ বল। স্যার ওরা ফাস্টার মুভ করে, কিন্তু স্যার ওদের ক্ষেত্রে তো মনে হয় টানেলিং ইফেক্টটাও তো বেশি হয়, আগের ক্লাসে স্যার বলছিলেন। হ্যাঁ টানেলিং এফেক্টও বেশি হয়, রাইট। তো ওইটা কি কোনো মেজর প্রবলেম করে না এখানে? ওইটা তোমার এই যে এইসব হাই স্পিড ডিভাইস গুলোর সাইজ অনেক বড় হয়, ঠিক আছে, সো ওইখানে কোনো প্রবলেম করে না। তোমার তুমি যদি গ্যালিয়াম আর্সেনাইড একটা মসফেট বানাও, তো এটা তো তোমার সোর্স আর ড্রেন, এই ডিভাইস গুলোর সাইজ অনেক বড়,
ওইখানে অক্সাইড থিকনেস থাকে তোমার 8 to 10 ন্যানোমিটার। ঠিক আছে, ওটা তো তোমার এত স্কেল করার দরকার নেই। তুমি যদি একটা পাওয়ার অ্যাম্পলিফায়ারে তোমার যে ট্রানজিস্টর ইউজ করা হয় আরএফ ফ্রিকোয়েন্সি জেনারেট করার জন্য, সেখানে সেই ট্রানজিস্টর সাইজ গুলো অনেক হিউজ। কিন্তু তুমি যদি এখন একটা ডিজিটাল আইসি নাও, লজিক সার্কিট নাও, সেখানে যে ট্রানজিস্টর ইউজ করবা দ্যাট ইজ ভেরি ভেরি স্মল। সেখানে অক্সাইডের থিকনেস 1 ন্যানোমিটার। সেখানে তো টানেলিং তোমার মানে ইম্পসিবল। জার্মেনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড চিন্তাই করা যায় না। ওই ডিভাইস তোমার মানে কি বলে ইট উইল বি ডেস্ট, ওটা কাজই করবে না, বিকজ ইউ উইল হ্যাভ লট অফ লিকেজ। আন্ডারস্টুড? জি স্যার, বুঝতে পেরেছি। কিন্তু বড় মানে পাওয়ার অ্যাম্পলিফায়ার বা পাওয়ার ডিভাইস বা হাই স্পিড কমিউনিকেশন যেসব ট্রানজিস্টর ইউজ করা হয় অ্যাম্পলিফায়ারে, আরএফ অ্যাম্পলিফায়ারে, সেখানে তুমি গ্যালিয়াম আর্সেনাইড ইউজ করতে পারো, বিকজ ওইখানে টানেলিং ইজ নট আ প্রবলেম। কারণ ওইখানে আমাদের সাইজ তো দরকার নেই, আমার হচ্ছে ওইখানে পাওয়ার দরকার। ওখানে ট্রানজিস্টর সাইজ ইজ হিউজ, সো অক্সাইড থিকনেস ইজ ভেরি হাই। ওইখানে তোমার টানেলিং প্রবাবিলিটি বেশি হলেও মানে অটোমেটিক্যালি কি বলে এফেক্টিভ ম্যাচ কম হলে টানেলিং প্রবাবিলিটি বেশি হয়, বাট অক্সাইড থিকনেসও তো হাইয়ার, সো অক্সাইড থিকনেস মোর দেন কম্পেনসেট করে ফেলে ওটাকে। বুঝে গেছেন? জি স্যার। সো টানেলিং টার হয়। আচ্ছা, সো এটাকে যে কারেকশনের কথা বলতেছিলাম, যে তুমি যখন সেন্টার থেকে দূরে চলে যাবা তোমার এটা ডেভিয়েট করবে। ডেভিয়েট করার জন্য আমরা হচ্ছে এনার্জিটাকে আমরা একটা কারেকশন ফ্যাক্টর অ্যাড করি, সেটাকে আমরা বলি হচ্ছে আলফা। আলফা হচ্ছে মেটেরিয়ালের উপর ডিপেন্ডেন্ট, কারণ এটা কতটুকু ডেভিয়েট করবে সেটা ডিপেন্ড করবে মেটেরিয়ালের উপর। সো সিলিকনের জন্য 0.5 আর হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইডের জন্য 0.64। এটা হচ্ছে ব্যান্ড স্ট্রাকচার অফ দ্য সিলিকন। সিলিকনের ব্যান্ড স্ট্রাকচার ইজ হাইলি কমপ্লিকেটেড, সো এটা আমরা ডিটেলসে যাব না, জাস্ট এটা বলে রাখি যে দিস ইজ আ ডেনসিটি ফাংশনাল থিওরি, ডিএফটি ক্যালকুলেশনস করে এই ব্যান্ড ডায়াগ্রামটা পাওয়া গেছে। সো ব্যান্ড ডায়াগ্রামে এই যে এখানে ব্রিলিয়ান্ট জোনের বাউন্ডারি গুলো দেওয়া আছে। দিস ইজ দ্য গামা পয়েন্ট। গামা পয়েন্ট মানে হচ্ছে K0, এটা হচ্ছে L পয়েন্ট। L পয়েন্ট K0 মানে 000 প্লেন, দিস ইজ 111 প্লেন, এন্ড এখানে হচ্ছে 100 প্লেন। তো এখানে অনেকগুলো ম্যাক্সিমাম মিনিমাম দেখানো আছে। সবচেয়ে লোয়েস্ট যে ভ্যালুটা কন্ডাকশন ব্যান্ডের সেটাই হচ্ছে গিয়ে ইসি, আর ভ্যালেন্স ব্যান্ডের সবচেয়ে হাইয়েস্ট যে পয়েন্টটা পিকটা সেটা হচ্ছে গিয়ে ইবি। সো দিস ইজ দ্য ব্যান্ড স্ট্রাকচার অফ সিলিকন। স্যার, একটা কোশ্চেন। স্যার, ডিএফটি নিয়ে কি স্যার আমাদের লেভেলে কোনো লেখাপড়া কি হয় স্যার? হ্যাঁ, হবে না কেন? ডেনসিটি ফাংশন থিওরি নিয়ে? হুম, মানে আমাদের এই কোর্সের মধ্যে হয় না, বাট তোমার ডেফিনেটলি ডিএফটির নিয়ে স্টাডি হয়। বাট তোমরা মানে চাইলে এটা নিয়ে পড়তে পারো। আই ক্যান গিভ ইউ সাম ম্যাটেরিয়ালস। স্যার এটা এমনিতে স্যার এই যে ডিএফটি দেখে স্যার গ্রাফ গুলো যে প্লট করে স্যার, এটা মানে কোনো কিছু আছে মানে এটা তো অনেক কমপ্লিকেটেড স্যার আসলে হ্যাঁ, এটা ধরে তো। হ্যাঁ, এটা সফটওয়্যার দিয়ে আছে, কোড লিখে করতে হয়। ঠিক আছে, একটু জি স্যার, কমপ্লিকেটেড। এবং বুঝতে পারছি। ডিএফটির জন্য, ডিএফটি যদি ভালো করে বুঝতে চাও তোমাকে অনেক ডিটেলসে কোয়ান্টাম মেকানিক্স জানতে হবে। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত যেসব ইকুয়েশনস আমরা সলভ করি নাই, তোমাকে সেই ইকুয়েশনস গুলো সলভ করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সো শুধু সলভ না, আরো ডিপে যেতে হবে। আচ্ছা, সিলিকনের কন্ডাকশন ব্যান্ডে একটা ইয়ে আছে। আমরা যদি 3 ডাইমেনশনালে এই কে ফর্মুলাটা লিখি, তাহলে এটা হচ্ছে গিয়ে দিস ইজ হোয়াট উই হ্যাভ। তোমার আর h কাট স্কয়ার kx স্কয়ার ky স্কয়ার kz স্কয়ার ডিভাইডেড বাই এদের এফেক্টিভ মাস। এখন সিলিকনে দেখা যায় যে এরকম 6টা মানে এনার্জি ব্যান্ডস আছে, যেগুলো হচ্ছে এই ইকুয়েশনটা হচ্ছে একটা এলিপসের ইকুয়েশন। সো তোমার এনার্জি ব্যান্ডস গুলা ইন কেস অফ সিলিকন হচ্ছে এরকম এলিপসয়েডাল শেপ, এবং এটা আবার হচ্ছে তোমার তোমার একটা হচ্ছে তোমার এক্স ওয়াই ডিরেকশন। যদি আমি বলি এক্স ওয়াই ডিরেকশনে হচ্ছে গিয়ে তোমার এক্স ডিরেকশনে হচ্ছে এটা লংগিটিউডিনাল এফেক্টিভ মাস, আর ওয়াই আর জেড এ হচ্ছে গিয়ে টি মানে হচ্ছে ট্রান্সভার্স ডিরেকশন এফেক্টিভ মাস। সো এদের মানে এই ডিরেকশনের উপর ডিপেন্ডেন্ট। এই যে এইকে ডায়াগ্রাম দেখাইছে না, দেখো এখানে হচ্ছে তোমার এই কার্ভেচার গুলা 111 ডিরেকশনে একরকম কার্ভেচার, আবার 100 তে গিয়ে আরেক রকম কার্ভেচার।
তার মানে সিলিকনের ক্রিস্টাল স্ট্রাকচারটা এত কমপ্লিকেটেড যে এক এক ডিরেকশনে তোমার ইকে ডায়াগ্রামে কার্ভেচারটা ডিফারেন্ট হচ্ছে। তো কার্ভেচারের সাথে কি রিলেটেড? এফেক্টিভ মাস রিলেটেড, রাইট? হ্যাঁ জি স্যার। তাহলে এক এক কোন এজন্যই সিলিকনে আমি যে এক্সাম্পলটা করাইছিলাম যে তোমার কোথায় তোমার ইয়ে ডিভাইসের জন্য কোন প্লেনটা বেটার হবে, এজন্য এটা খুব ইম্পর্টেন্ট সিলিকনের জন্য ক্রিস্টাল স্ট্রাকচারটা জানা। কারণ হচ্ছে ওর এক এক ডিরেকশনে ইলেকট্রনের ডিসপারশন বা ইকে ডায়াগ্রাম ইজ ডিফারেন্ট। সো ইকে ডায়াগ্রাম যদি ডিফারেন্ট হয় তাহলে ওর এফেক্টিভ মাসও ডিফারেন্ট। সো আমরা যদি এক্স ওয়াই জেড এটাকে 6টা ডিরেকশনে চিন্তা করি, প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস জি মাইনাস জি, এই ডিরেকশনস গুলো যদি চিন্তা করি তাহলে হচ্ছে তোমার আর এফেক্টিভ মাস গুলা কিন্তু উইল বিকাম ডিফারেন্ট। যেমন লংগিটিউডিনাল ডিরেকশনে এটা হচ্ছে 0.9 অফ দ্য রেস্ট মাস, ট্রান্সভার্স ডিরেকশনে হচ্ছে 0.19। সো দুইটা ডিরেকশনে আমরা যদি চিন্তা করি, একটা হচ্ছে লাইক দিস ইজ ট্রান্সভার্স, সরি দিস ইজ লংগিটিউডিনাল এল বলতেছি, আর এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ট্রান্সভার্স ডিরেকশন। সো এটা প্লাস মাইনাস, এই ডিরেকশনে এফেক্টিভ মাস হচ্ছে 0.19 অফ রেস্ট মাস, আর লংগিটিউডিনাল ডিরেকশনে দিস ইজ 0.9 অফ রেস্ট মাস, প্লাস এল মাইনাস এল। সো এইভাবে আসলে এটাকে আমরা বলি ভ্যালি ডিজেনারেসি। সো সিলিকন একটা খুব কমপ্লেক্স, আমরা এখানে যাব না, বাট বেসিক্যালি তোমার এরকম মাল্টিপল ডিরেকশনসে তুমি যদি ব্যান্ডস গুলা প্লট করো, দিস ইজ হোয়াট ইউ গেট। বাট আমাদের এত দরকার নেই, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা জাস্ট কে ইকুয়াল টু 0 তে যে স্ট্রাকচারটা সেটা নিব এবং ওটার জন্য আমরা ইকে এক্সপ্রেশনটা লিখবো। আর সিলিকন একটা ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টর, এজন্য সিলিকনের তোমার এই যে কন্ডাকশন ভ্যালেন্স ব্যান্ড ইভি, এটা ঠিক উপরেই নরমালি থাকে কন্ডাকশন ব্যান্ড, সেটা হচ্ছে ডিরেক্ট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। ইনডিরেক্টের জন্য দিস ইজ ইন এ ডিফারেন্ট প্লেন, সো দিস ইজ ইসি। So silicon is an indirect band gap semiconductor because or conduction band minimum or valence band maximum, they are not aligned at the same point. Understood? হ্যাঁ জি স্যার। So this is the summary of this. এটা পড়ে নিও। আর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে we are going to স্যার বলো। একটা কোশ্চেন স্যার, স্যার ডিরেক্ট ব্যান্ড গ্যাপ আর নন ডিরেক্ট ব্যান্ড গ্যাপের সাথে কি এলইডির একটা মনে হয় টার্ম আছে স্যার, এটা যদি হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ, এলইডি দিয়ে লেজার, এটা হচ্ছে অপটোইলেকট্রনিক ডিভাইসের জন্য ডিরেক্ট ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি সিলিকন দিয়ে লেজার বানানোটা ডিফিকাল্ট, সিলিকন ইজ ইনডিরেক্ট। কিন্তু তোমার যদি ডিরেক্ট ব্যান্ড গ্যাপ গ্যালিয়াম আর্সেনাইড নাও, তাহলে তোমার যে এই ট্রানজিশনটা যখন হয়, যে তুমি এটা হচ্ছে তোমার কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, তুমি ইলেকট্রনকে যখন এক্সাইট করবা ফ্রম দ্য ভ্যালেন্স ব্যান্ড টু দ্য কন্ডাকশন ব্যান্ড, এটা এখানে যাবে টু এনি হায়ার এনার্জি লেভেল, এবং যখন ইট উইল কাম ডাউন, কারণ এগুলো হচ্ছে হাই এনার্জি লেভেল হচ্ছে আনস্টেবল, সো ইলেকট্রন উইল ট্রাই টু কাম ডাউন, যখন আসবে ইট উইল এমিট রেডিয়েশন। ঠিক আছে, এবং এই ডিরেক্ট ব্যান্ড গ্যাপে এই ব্যান্ড গ্যাপের যে তোমার এনার্জি ইকুইভ্যালেন্ট এনার্জি, দ্যাট ইজ ইন দ্য ভিজিবল রেঞ্জ। সো এই জন্য এলইডি আর লেজারের জন্য ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টরটাই মোর প্রেফার্ড। স্যার আর আমরা নর্মাল যে ট্রানজিস্টর গুলো ইউজ করি ওইখানে কি স্যার ডিরেক্ট ব্যান্ড গ্যাপ আছে এমন কোনো ম্যাটেরিয়াল ইউজ করা যাবে না স্যার? যাবে, গ্যালিয়াম আর্সেনাইড দিয়েও তো ট্রানজিস্টর করে না। ওই ক্ষেত্রে কি স্যার? ওই ক্ষেত্রে তোমার ডিপেন্ড করবে, তুমি এখন ইলেকট্রনিক মানে তুমি তো মানে এলইডি স্ট্রাকচার আর তোমার একটা ট্রানজিস্টর স্ট্রাকচার কিন্তু একরকম না। ঠিক আছে, এলইডি ট্রানজিস্টর আমাদের ফোকাসটা হচ্ছে আমরা মসফেট, আমরা সুইচিং করব। ঠিক আছে, উই আর নট ইন্টারেস্টেড ইন লাইট এমিশন। কিন্তু অপটোইলেকট্রনিক্সে বা ফটোনিক্সে তোমার দে আর ইন্টারেস্টেড ইন লাইট এমিশন। তাহলে ওরা হচ্ছে ইলেকট্রনটাকে এক্সাইট করবে টু আ সার্টেন এনার্জি লেভেল, যেখান থেকে যদি ট্রানজিশন হয় ইট উইল গিভ অফ লাইট। আন্ডারস্টুড? আমাদের হচ্ছে ওই এনার্জি লেভেল পর্যন্ত আমরা এক্সাইট করবই না, আমরা হচ্ছে we are going to go to a certain energy level যেটাতে আমরা কারেন্ট কন্ডাকশন হবে। we are interested in the current conduction, not in the emission of light. লাইট এমিট করতে হলে তোমাকে আরেকটা ডিফারেন্ট এনার্জি লেভেলে যেতে হবে।
বুঝতে পারছি স্যার, এটা স্যার ওনার মানে মানে ইয়া অনুযায়ী কাজ হয় আর কি। জি স্যার, বুঝতে এটা হচ্ছে তোমার এলইডি ডিজাইনটা ডিফারেন্ট, স্ট্রাকচারটা ডিফারেন্ট, মসফেট যেরকম দেখলে ওরকম না তো এলইডি, ঠিক আছে? সো এলইডি স্ট্রাকচার ইজ ডিফারেন্ট কম্পেয়ার টু মসফেট। ওকে, সো আমরা একটু ডেনসিটি স্টেটস পড়ি। অ্যাপারেন্টলি মনে হতে পারে খুবই কমপ্লিকেটেড, বাট ইটস নট দ্যাট কমপ্লিকেটেড। আমি খুব বেশি ইকুয়েশনসে যাব না, আমি নেক্সট 20 মিনিটস তো আমাদের আছে, 20 মিনিটস আমি দেখি যতটুকু পারি এটা কভার করবো। সো কন্ডাকশন ব্যান্ড এন্ড ভ্যালেন্স ব্যান্ড। সো কন্ডাকশন ব্যান্ড এন্ড ভ্যালেন্স ব্যান্ড, এই যে আমরা বলতেছি এই যে এখানে একটা এনার্জি প্রোফাইল আছে, এখানে একটা এনার্জি প্রোফাইল আছে, দিস ইজ ফিলড আপ উইথ এনার্জি লেভেলস। কিন্তু এই এনার্জি লেভেলের ডিস্ট্রিবিউশনটা কিরকম? ইজ ইট ইউনিফর্ম? ওরা কি মানে ইউনিফর্ম গ্যাপে প্লেস করা বা ইকুয়াল নাম্বার অফ এনার্জি লেভেলস আছে? অ্যান্সার ইজ নো, দে আর নট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। ওকে, টুয়ার্ডস দ্য এজ মানে বটম অফ দ্য কন্ডাকশন ব্যান্ড আর টপ অফ দ্য ভ্যালেন্স ব্যান্ড, এখানে হচ্ছে ওদের কনসেন্ট্রেশনটা বেশি। তার মানে the levels are very closely packed. যত তুমি দূরে যাবা, they get far away from each other. So the distribution in the energy within the bands, and it is important for us to know that. Okay, most of the empty states in the valence band are very near the EV. So যেটা বলতেছিলাম যে বেশিরভাগ স্টেট হচ্ছে এই এজের কাছাকাছি। সিমিলারলি তোমার কন্ডাকশন ব্যান্ড এজের কাছাকাছি হচ্ছে কি ফিল্ড স্টেট গুলা, যেগুলো ইলেকট্রন দিয়ে ফিল্ড, আর বিকজ ইলেকট্রনস জাম্প ফ্রম হিয়ার। সো আরেকটা হচ্ছে যে তোমার এখানে most of the empty states in the valence band are filled near the EV. So this is the EV. So এখান থেকে electrons will jump into here, so these bands will be filled up. So these are close to the conduction band edge. আর এখান থেকে ইলেকট্রন যদি চলে যায়, this will become empty, so মানে this contains holes, and this is close to the EV. So এখন আমার এই distributions গুলা আমাকে জানতে হবে। So what is the density of states? Density of states হচ্ছে যে নাম্বার, বেসিক্যালি আমি যদি সিম্পল ভাষায় বলি তাহলে ডেনসিটি অফ স্টেটস হচ্ছে কি নাম্বার অফ এনার্জি লেভেলস পার ইউনিট এনার্জি। ধরো তোমার এখানে একটা এনার্জি আছে ই, আর আমি এখানে আরেকটা এনার্জি লেভেল আছে, এটার এনার্জিটা একটু হাইয়ার, এটা হচ্ছে কি ই প্লাস ডেল্টা ই। তাহলে এই ই আর ই প্লাস ডেল্টা ই এদের মাঝখানে কয়টা লেভেল আছে? How many energy levels do you have, or how many states do you have between E and E plus delta E? That is called the density of states. Clear? Yes sir. So it is number of states per unit energy. So E plus delta E এর মাঝখানে কয়টা E আছে? So density of states যদি হয় DE into আমার এই গ্যাপটা কত? গ্যাপটা হচ্ছে DE. This gives me the total number of states between energy E and E plus delta E. কারণ density of states এর ফর্মুলা হচ্ছে number of states per unit কি energy Per unit energy, yes sir. into এই যে DE গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে DE। তাহলে এই DE গ্যাপের মধ্যে কয়টা এনার্জি স্টেট আছে সেটা বের করার জন্য আমাকে ডেনসিটি অফ স্টেটসটা জানতে হবে, যেটা এটার ভিতরে ডেনসিটি কত, multiplied by this energy gap DE. Then energy cancels out, it gives you the number of states. Clear? Yes sir. Then the total number of states between E and E plus delta E, that is called the density of states. So density of states এর জন্য আমরা ব্যান্ড এজের ক্যালকুলেশনস গুলা করব, পরে হচ্ছে we will try to find an expression for the density of states.
সো এটা একটা ফাইনাইট ভলিউম অফ সেমিকন্ডাক্টর, আমরা একটা চাঙ্ক নিলাম 3 ডাইমেনশনস, যেটার ভলিউম হচ্ছে ওমেগা, লেন্থ হচ্ছে Lx Ly Lz, এবং এটা আমরা কনসিডার করলাম যে এখানে ওয়েভ ফাংশনস গুলা দে আর কন্টিনিউয়াস আর কি। সো তোমার 0 0 0 এই পয়েন্টে যেটা হবে, তারপর তুমি যদি x এখানে আসো, এই পয়েন্টে আসো, তাহলে Lx L0 0. So these are continuous in the boundary. Periodic boundary conditions apply করলাম। Periodic boundary conditions মানে at the boundary the wave functions are periodic in nature. তার মানে তোমার এটা কন্টিনিউয়াস ওয়েভ, এবং এটা হচ্ছে একটা ধরো একটা বড় সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল থেকে আমি একটা ছোট একটা চাঙ্ক নিলাম 3D, এবং এটার ভলিউম হচ্ছে এটা, এবং আমি অ্যাজিউম করলাম যে ওয়েভ ফাংশনস গুলো xyz ডিরেকশনে দে আর কন্টিনিউয়াস। আচ্ছা, সো এখন লেটস টেক আ লুক অ্যাট ইট, একটু জুম করে দেখাই। আচ্ছা, এখন লেটস ট্রাই টু সলভ দিস থিংস ইন ওয়ান ডিমেনশন। সো ওয়ান ডিমেনশনে আমি এটা সলভ করব, এই ইকুয়েশনটা। এটা কিভাবে, সেটা হচ্ছে যে আমি একটা লেন্থ নিলাম, লেন্থটা হচ্ছে গিয়ে 0 to L, সরি আমার ড্রয়িং স্ট্রেট লাইন হয় নাই। তো এখানে অনেকগুলা অ্যাটম আছে, n নাম্বার অফ অ্যাটমস আছে, প্রত্যেকটা পয়েন্টের গ্যাপ হচ্ছে ল্যাটিস কনস্ট্যান্ট হচ্ছে গিয়ে a। তাহলে আমরা বলতে পারি L is equal to Na if I have n number of atoms. Clear? হ্যাঁ জি স্যার। এখন এটা যদি x ডিরেকশনে হয়, তাহলে আমরা এটাকে বলতে পারি L of x is equal to Na. Clear? মানে আমি একটা ফাইনাইট লেন্থ নিলাম ওয়ান ডাইমেনশনে, ঠিক আছে, জাস্ট ওয়ান ডিমেনশন। আচ্ছা, এখন আমি ডেনসিটি অফ স্টেটস ক্যালকুলেট করব, এটা বলে আজকে শেষ করে দিব, তারপরে আমরা টুইসডেতে আবার কন্টিনিউ করব। সো লুকস লাইক এটা শেষ করে জাস্ট একটু ফার্মি ফাংশনটা পড়াবো, and that will be the syllabus. এটা খুব বেশি না এই ডেনসিটি অফ স্টেটস, বাট দিস থিংস টেকস টাইম, কারণ আমরা তো ফান্ডামেন্টাল কনসেপ্টস পড়াচ্ছি, ইট টেকস টাইম। এবং আমি চাইলে তোমাদের এগুলো না পড়ায় আমি সোজাসুজি ডিভাইসে চলে যেতে পারতাম, বাট আই থিঙ্ক এগুলো না পড়লে তোমার এগুলা পিকচারটা ক্লিয়ার হবে না, এবং দিস ইজ নট দ্য ওয়ে টু, মানে এটা অ্যাভয়েড করে শুধু ডিভাইস পড়াই দিলাম, দিস ইজ নট দ্য ওয়ে টু টিচ দিস কোর্স। ওকে, বাট তোমাদের মনে হচ্ছে না এই টার্মস গুলা ইম্পর্টেন্ট, বা এটা এটা ইটস বিকামিং ক্লিয়ার টু ইউ ফান্ডামেন্টালি? কারণ তুমি যদি ইফ ইউ ওয়ান্ট টু গো ডিপার ইনটু দ্য সাবজেক্ট ইন ফিউচার, ঠিক আছে, ইউ উইল নিড দিস বেসিক্স। তোমাকে ওই গ্রাজুয়েট লেভেলে, পিএইচডি লেভেলে গিয়ে তোমাকে এগুলা কেউ শিখাবে না, তখন they will give you problems and you need to go into that deep. So তুমি যদি একটু কোয়ান্টাম মেকানিক্স না জানো, একটু এই কনসেপ্টস গুলো না জানো, তাহলে it will be very difficult. Okay, so আমার Lx লেন্থ হচ্ছে গিয়ে Na। এখন এটার জন্য আমি ওয়েভ ফাংশনটা সলভ করি। Let's solve the wave function. So if I solve the wave function, এটা তো ক্রিস্টালের মধ্যে যেহেতু, তাহলে this is equal to the periodic block function times e to the power I kx into x. আমরা জাস্ট পজিটিভ x ডিরেকশনটা নিচ্ছি, তাহলে পজিটিভ x ডিরেকশনে ট্রাভেলিং ওয়েভ হচ্ছে e to the power I kx into x, সাথে হচ্ছে এটার ব্লক ফাংশন। ইজ ইট ক্লিয়ার, আন্ডারস্টুড? জি স্যার। আচ্ছা, এখন যেহেতু দিস ইজ পিরিয়ডিক ইন নেচার, তাহলে তোমার phi equal to 0, মানে 0 তে যে ওয়েভ ফাংশন হবে Lx এও সেই ওয়েভ ফাংশনটা হবে, রাইট? স্যার এটা একটু আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, এই যে এই ছবিটা দেখো, এখানে আমরা ধরে নিছি না যে দিস ইজ আ পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশনস, তো আমরা অ্যাপ্লাই করছি, রাইট? এখন আমরা পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশনসে 3 ডাইমেনশনসে কি আছে? 3 ডাইমেনশনসে আছে হচ্ছে যে that the wave function in এই যে x0 y0 z0 this is equal to phi Lx
x0 y0 যদি আমি x ডিরেকশনে যাই, রাইট? জি স্যার। তাইলে এটাকে আমি লিখতে পারি না, এটা পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশনস এ যে the wave function at 0, that is the wave function at this point should be equal to the wave function at Lx. কারণ জি বাকি স্যার, যে- এক্স ডিরেকশন ধরলে আর কি। হ্যাঁ, yz তো আমি ধরতেছি না, আমি 1D চিন্তা করতেছি, 1 ডাইমেনশনে আমি ডেনসিটি অফ স্টেটস ক্যালকুলেট করতেছি। তাহলে ইজ ইট ক্লিয়ার? জি জি স্যার, এখন ক্লিয়ার। আচ্ছা, তাইলে তোমার দিস ইজ ইট। আচ্ছা, এখন আমরা জানি ওয়েভ ফাংশনটা কি। ওয়েভ ফাংশনটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন ইনটু e টু দি পাওয়ার i kx, রাইট? জি স্যার। এখন এটা যদি তোমার মানে কন্টিনিউয়াস ফাংশন হয়, if this is a continuous function, তাহলে তোমার ওই যে e টু দি পাওয়ার i kx যে কম্পোনেন্টের, এটা তো অলরেডি পিরিয়ডিক, রাইট? এটা পিরিয়ডিক না? হ্যাঁ জি স্যার। তাহলে এটা যদি পিরিয়ডিক হয়, তার মানে এই পার্টটা নিয়ে আমার চিন্তা করার দরকার নেই, কারণ এটা তোমার x equal to 0 তেও যা হবে, x equal to lx এও তাই হবে, because this is periodic, right? আমাদের বাউন্ডারি কন্ডিশনটা কি? পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন। তো পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন মানে হচ্ছে যে x equal to 0 তে যেটা, x equal to lx এও সেটাই থাকবে, it is repeated, right? হ্যাঁ জি স্যার। So এই ব্লক ফাংশনটা পিরিয়ডিক, সো এটা নিয়ে we don't need to worry। আর যেহেতু এটা পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশনস, তাহলে এই পার্টটা e টু দি পাওয়ার ix kx this should be equal to 1। এটাকে 1 হইতে হবে, কারণ এটা যদি 1 না হয় তাহলে তো তোমার এই জিনিসটা পিরিয়ডিক হচ্ছে না। e টু দি পাওয়ার মানে পুরো জিনিসটাই তোমার পিরিয়ডিকের সাথে তো তুমি এটা মাল্টিপ্লাই করতেছো, রাইট? এই ফাংশনটা, সিন্স ইউ আর অ্যাপ্লাইং এ বাউন্ডারি কন্ডিশন ইন এ ফাইনাইট লেন্থ, তাহলে তোমার e টু দি পাওয়ার ix kx শুড বি ইকুয়াল টু 1। জি স্যার, মানে হচ্ছে স্যার ওই এলএক্স এর মধ্যেই তো আমার আসলে সবকিছু হচ্ছে, সো lx এর মধ্যেই হচ্ছে, রাইট? সো এখানে দেখো x এর জায়গায় আমি lx বসাইছি, তাহলে x ইকুয়াল টু lx এ এখানে এটা 1 হয়ে যাবে। আন্ডারস্টুড? হ্যাঁ জি স্যার। কেন 1 হবে? কারণ প্রথমটাতে তোমার x equal to 0, x equal to 0 হলে e to the power 0 is 1। এখানে আমার e to the power i kx এর ভ্যালু, এখানে যদি x equal to 0 বসাই তাহলে এটা কি হবে? জি স্যার, 1। 1 হবে। সিমিলারলি এখানে হচ্ছে e to the power i kx, এখানে x equal to 0 বসাইছি, see, and x equal to 0, this is 1 1। এখানে হচ্ছে তাহলে e টু দি পাওয়ার ওই বাউন্ডারির ওই রিজনে e টু দি পাওয়ার i k lx, x এর জায়গায় lx বসাইছি, তাহলে এটাও তো 1 হবে যদি আমার ফাংশনটা দুই সাইডে কন্টিনিউয়াস হয়, তাই না? হ্যাঁ জি স্যার। তুমি x এর মান বসাও, এখানে হচ্ছে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 তে e টু দি পাওয়ার i k 0 তো 1 হবে, 1 হবে, জি স্যার। আর এখানে x ইকুয়াল টু lx বসাবা, তাহলে ওই সাইডে যদি লেফট সাইডে যদি 1 হয় তাহলে রাইট সাইডে 1 হইতে হবে না? হ্যাঁ হ্যাঁ জি স্যার, ও দুইটাই 1 হওয়া লাগবে আসলে। তাহলে this should be equal to 1, right? তাহলে e to the power ix lx equal to 1, তাহলে e to the power I kx lx, this is equal to 1, so this is whole thing is equal to 1। so এটা যদি equal to 1 হয় তাহলে এটা equal to 1 হবে কখন? যখন kx into lx is an integer multiple of 2 pi, isn't it? Simple geometry। j হচ্ছে 1 2 3, তাহলে kx into lx যদি 2 পাই হয়, 4 পাই হয়, 6 পাই হয়, তাহলে e to the power I 2 pi, e to the power I 4 pi, e to the power I 6 pi, this is all equal to 1, isn't it? হ্যাঁ জি স্যার, জি হ্যাঁ স্যার, সাইন কস ওইগুলোর কারণে জি স্যার। হ্যাঁ, সাইন কস এর কারণে। সো মানে এটা সিম্পল ম্যাথমেটিক্স, মানে এত ব্রেকডাউন করে বললে তাহলে ক্লাস শেষই হবে না, বাট হ্যাঁ সাইন কস এর কারণে, রাইট? সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। আচ্ছা, তাহলে হ্যাঁ kx lx equals to 2 pi j, j হচ্ছে 1 2 3 and so on, continue।
সো এখান থেকে তুমি you get a value of kx, right? Yes, sir. 2 pi L by J. Clear? জি স্যার। এখন ডেন্সিটি অফ স্টেটস আমরা বের করি। ডেন্সিটি অফ স্টেটস ফর দিস ডিস্টেন্স dk, আমরা কিন্তু k স্পেস করতেছি, খেয়াল করে দেখো। একটু আগে বলছিলাম ডেন্সিটি অফ স্টেটস হচ্ছে নাম্বার অফ স্টেটস পার ইউনিট এনার্জি। এখন কিন্তু আমরা করতেছি এটা k স্পেসে, এনার্জি এখন আনি নাই, এনার্জি আমরা পরে আনবো। তাহলে নাম্বার অফ স্টেটস উইথিন দ্য রেঞ্জ dk, রাইট? জি জি স্যার। হ্যাঁ। isn't it? তাহলে dk রেঞ্জে কয়টা স্টেট আছে? ধরো এই যে এই ছোট ছোট এই লাইনগুলো আঁকছি, এই লাইনগুলো হচ্ছে একটা এনার্জি স্টেট ফ্রম 0 টু lx। তাহলে এই টোটাল আমার ডিকে রেঞ্জে কতটুকু কয়টা স্টেট আছে সেটা কিভাবে বের করব? এক একটা স্টেটের মাঝখানে গ্যাপ কত? 2 পাই বাই 2 পাই বাই n আছে। জি স্যার। 2 পাই বাই l, তাই না? জি স্যার। কারণ এই এই যে দিস ইজ তোমার k ইকুয়াল টু কি 2 পাই বাই l ইনটু j, মানে এক একটা k স্পেসে এক একটা স্টেটের মাঝখানে গ্যাপ হচ্ছে 2 পাই বাই lx, রাইট? তাহলে d অফ kx, আমি যদি x ডিরেকশন যেহেতু তাহলে এই জন্য kx লিখলাম। তাহলে এই গ্যাপের ভিতরে কয়টা এরকম স্টেট আছে? আমরা জানি একটা স্টেট থেকে আরেকটা স্টেটের গ্যাপ হচ্ছে কি 2 2 পাই পাই বাই বাই al। 2 পাই বাই l। এটা কেন সেটা তো বুঝছো, কারণ k ইকুয়াল টু 2 পাই বাই l, তাই না? তাহলে জি একটা স্যার। k থেকে নেক্সট k, প্রথম কেটা হবে 2 পাই বাই l, পরেরটা হবে কি 4 পাই বাই l। তাহলে 4 পাই বাই l মাইনাস 2 পাই বাই l কত হয়? 2 পাই বাই l। জি স্যার। 2 পাই বাই al। তাহলে একটা কে তার পরের কে, এই দুইটা কে এর মাঝখানে ডিফারেন্স কত? 2 পাই বাই l। তাহলে আমি তোমাকে বললাম যে এরকম ডি কে পরিমাণ একটা রেঞ্জে কয়টা এরকম এনার্জি লেভেল আছে? আমরা জানি একটা এনার্জি লেভেল আরেকটা এনার্জি লেভেলের গ্যাপ হচ্ছে 2 পাই বাই l। তাহলে ডি কে ডিভাইডেড বাই 2 পাই বাই l gives me the number of states, right? ইয়েস স্যার। Is it clear? জি স্যার। into 2, into 2 কেন? কারণ হচ্ছে এটা সবসময় করতে হয় ডেনসিটি অফ স্টেটের ক্ষেত্রে, যেহেতু ইলেকট্রনের আপ স্পিন ডাউন স্পিন দুইটাই থাকে, সেটাকে কনসিডার করার জন্য আমরা মাল্টিপ্লাই বাই 2 করি অলওয়েজ, to account for the electrons with up and down spins. Understood? জি স্যার। তার মানে স্যার হচ্ছে একটা মানে একটা হচ্ছে স্টেট কোয়ান্টাম স্টেটের মতো আর কি, মানে দুইটা থাকবে ইলেকট্রন। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। তাহলে দুইটা ইলেকট্রন বা ইলেকট্রন ক্যান হ্যাভ আপ এন্ড ডাউন স্পিনস। তাহলে এখানে 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে দিস বিকামস lx বাই পাই, lx টা উপরে চলে আসলো, lx ডিভাইডেড বাই পাই ইনটু কি ইনটু dk, রাইট? জি স্যার। হ্যাঁ। dkx, এই যে lx বাই পাই এই টার্মটা হচ্ছে গিয়ে, এটাকে আমরা বলি density of states in k space। তাহলে density of states হচ্ছে number of states is per unit k value into the range of the k value will give you the total number of states। আমরা এখানে কি বের করছি? what is this? total number of states, তাই না? জি স্যার। ঠিক আছে, তোমার এইখানে একটা ওয়াল, এই ওয়ালের মাঝখানে তোমার এতগুলা ফেন্স তুমি বসাইছো, এই ফেন্সের গ্যাপ হচ্ছে কি এক একটার গ্যাপ হচ্ছে কি 2 পাই বাই l। এখন এই রেঞ্জটা আমি বললাম এটা হচ্ছে ডিকে। তাহলে এই ডিকে ডিস্টেন্সে কয়টা এরকম ফেন্স আছে বা কয়টা বেড়া আছে? তাহলে ডিকে বাই ডিভাইডেড বাই 2 পাই বাই l ইনটু 2 কেন করলাম? কারণ একটা মধ্যে দুইটা ইলেকট্রন থাকতে পারে, রাইট? ইনটু 2, তাহলে দিস গিভস মি দ্য টোটাল নাম্বার অফ স্টেটস। তাহলে টোটাল নাম্বার অফ স্টেটস ইজ গিভেন বাই, এটাকে একটু সিম্পলিফাই করে লিখি কি, দিস কামস আউট টু বি lx বাই পাই, lx বাই পাই কে আমি লিখতে পারি n অফ k, এটা হচ্ছে ডেন্সিটি অফ স্টেটস ইন k স্পেস। হ্যাভ ইউ আন্ডারস্টুড?
জি স্যার। স্যার একটা কোশ্চেন এখানে স্যার, স্যার ডিকে টা কি বড় হবে? মানে ডিকে কারে ছোট হওয়ার কথা না নাকি স্যার? হ্যাঁ, টোটাল নাম্বার অফ স্টেট যেহেতু ডিভাইড করতেছে স্যার ডিকে কে 2 পাই/L দিয়ে। হুম, হ্যাঁ, তো হ্যাঁ করতেছি। সো তার মানে মানে স্যার ডিকেটে খুব অল্প একটা গ্যাপ, ছোট একটা গ্যাপে, ঠিক আছে। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। পার ইউনিট মানে কে, এটা কে স্পেসে করা, কে মানে পার ইউনিট কে কয়টা এনার্জি স্টেটস আছে, সেটা হচ্ছে কি ডেনসিটি অফ স্টেটস ইন কে স্পেস। আবার যদি আমি বলি যে পার ইউনিট এনার্জি কয়টা স্টেটস আছে, সেটা হচ্ছে ডেনসিটি অফ স্টেটস ইন এনার্জি স্পেস। আমরা যদি কে স্পেসে ডেনসিটি অফ স্টেটস জানি, তাহলে আমরা ইজিলি এনার্জি স্পেসে সেটা বের করতে পারবো ম্যাপিং করে। কিভাবে পারবো? বেসড অন দ্য ইকে ডায়াগ্রাম, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। বাট ডিড ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? ইয়েস স্যার। বুঝে গেছে? জি স্যার। ঠিক আছে, সো উইল ফিনিশ দিস টুইসডেতে এন্ড দেন উইল কন্টিনিউ। আচ্ছা, মঙ্গলবার দিন আচ্ছা তোমাদের রোল কল করি। মঙ্গলবার দিন তোমাদের ক্লাস হচ্ছে 10টায়, রাইট? জি স্যার। 10টার ক্লাসটা নট, মানে ওই দিন আমার একটা মিটিং থাকতে পারে 10টার সময়, ডিপার্টমেন্টে মিটিং। সো সেই ক্ষেত্রে I think একটু আর্লি নিতে হতে পারে। আই এম নট শিওর যে মিটিংটা হবে কিনা। ঠিক আছে, যদি হয় তাহলে মেবি 8:30 তে নিতে পারি। তোমাদের কি ক্লাস আছে 8:30 তে? স্যার 8:30 তে হচ্ছে ক্লাস, এটা স্যার 11:30টাও নিতে পারে স্যার, এটা আসলে ফিক্সড রাখে না স্যার, যেহেতু 11:30টায় ফ্রি পাই উনি, মাঝে মাঝে ওখানেও শিফট করে, আবার মাঝে মাঝে 8:30টায় রেখে দেয়। তো এটা উনি কখন কোনটা দেয় আমি আচ্ছা sure না। আচ্ছা, ঠিক আছে, ফাইন। আমি তোমাদেরকে জানাবো যদি ইন কেস মানে আমার মিটিং হয়, তাহলে হয়তো বা উইল প্ল্যান সামথিং। আমি এখন শিওর না মিটিংটা টুইসডে কখন, বা যদি আদারওয়াইজ আমি 10টায় নিব। আই ক্যান জয়েন দ্য মিটিং লেটার অন। তোমাদের ক্লাসটা মোর ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা, সো আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আরিফ আহমেদ, প্রেজেন্ট স্যার। আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক। আচ্ছা, আব্দুর রাজ্জাক কি প্রেজেন্ট? আচ্ছা, আবির খান, প্রেজেন্ট স্যার। আফসানা, আনজুম, দেন আহনাফ তাহমিদ, প্রেজেন্ট। আকিব হাসান অ্যাবসেন্ট। আকিব হাসান ইজ অ্যাবসেন্ট। এই রোল কল করা ভেরি পেইনফুল। আলী আকবর অ্যাবসেন্ট। আলিজা আক্তার, ইয়েস স্যার। আনিকা তাসনিম, প্রেজেন্ট স্যার। আতিকুর রহমান, প্রেজেন্ট স্যার। আজিমুস মাহির, ইয়েস স্যার। দেন ইতি মধু, ইয়েস স্যার। দেন ফারজানা ইয়াসমিন, প্রেজেন্ট স্যার। ফাতেহা আক্তার, প্রেজেন্ট স্যার। আসিফ রায়ান, প্রেজেন্ট স্যার। হিমেল ভুইয়া, ইয়েস স্যার। রিদিতা বিশ্বাস, then রিদিতা বিশ্বাস is absent. Zahid Hasan absent. Jannatara Joya absent. Then Kaji Adib প্রেজেন্ট স্যার। on স্যার the জাহিদ হাসান প্রেজেন্ট দিয়েছে মেসেজে। স্যার আনাফ তাহমিদ স্যার প্রেজেন্ট ছিল স্যার, আমার ওই যে মাইক অন করতে পারছিলাম না। আচ্ছা, আনাফ তাহমিদ, হ্যাঁ আনাফ তাহমিদ প্রেজেন্ট দিয়ে দিলাম। আচ্ছা, কাজী আদিব আর রশিদ, প্রেজেন্ট স্যার। খন্দকার জুম্মান হোসেন, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট। কৃতজ্ঞ চাকমা, প্রেজেন্ট স্যার। কৌশিক অ্যাবসেন্ট। জি স্যার, আসি স্যার। প্রেজেন্ট স্যার। আচ্ছা, ওকে। মাহাদি মোস্তাহিদ, ইয়েস স্যার। হাফিজ ইসলাম। আচ্ছা, তোমাদের মাইক্রোফোনটা মিউট করো। মাহফুজ ইসলাম অ্যাবসেন্ট। দেন মাহির শাহরিয়ার উৎসাহ, আচ্ছা উৎসাহ প্রেজেন্ট। মাহিউক মল্লিক,
মায়ুক মল্লিক অ্যাবসেন্ট, আসাদুজ্জামান, Yes, sir. ইয়াসির ইমরান, Yes, sir. আকবর আলী, Yes, sir. আনোয়ার ইব্রাহিম অ্যাবসেন্ট, ইন্তেখাব শাহরিয়ার, Yes, sir. Yes, sir. মোহাম্মদ কাউসার, Yes, sir. দেন কাউসার হোসেন অ্যাবসেন্ট, মাহমুদুল হাসান প্রান্ত অ্যাবসেন্ট, নুরুল আলম মজুমদার, Yes, sir. তারপরে হচ্ছে রাফাতুল হক, Present, sir. রেদওয়ানুল হাসান, Present, sir. শাদ আহমেদ, Yes, sir. সাদমান মোস্তফা অ্যাবসেন্ট, মোহাম্মদ শিহাব অ্যাবসেন্ট, সোহানুর রহমান অ্যাবসেন্ট, জাহিদুর রহমান, Sir, Shohaner maybe mic problem, sir. আচ্ছা দিয়ে দিছি প্রেজেন্ট, আচ্ছা জাহিদুর রহমান অ্যাবসেন্ট, Zahidur Rahman, present, sir. আচ্ছা ওকে প্রেজেন্ট, দেন জায়েদ বিন জাহিদ Yes, sir. আচ্ছা প্রেজেন্ট, ওকে আর বেশি বাকি নেই, হ্যাঁ বলো বলো। স্যার আমি মাইশারিয়া স্যার, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম মাত্র আসলাম আর কি। আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। স্যার 450 স্যার। স্যার জাহিদ হাসান চৌধুরী প্রেজেন্ট স্যার, আমার ওই যে অনেক নয়েজ হচ্ছিল এই জন্য আমি চ্যাটে লিখে দিছি। আচ্ছা ঠিক আছে, জিয়াউর রহমান, Yes, sir. মেহেদী হাসান Yes, sir. অ্যাবসেন্ট, তারপরে মাজিদুল গনি, Sir Mehdi Hassan Shafi. হ্যাঁ মেহেদী হাসান শাফি প্রেজেন্ট। Ji, sir. আচ্ছা তারপর Ali Akbar Atul, sir. আচ্ছা। প্রথম দিকে। আচ্ছা যারা মিস করছো ওরা একটু পরে বলো, কারণ এখন ইন্টারাপ্ট করো না। মাজিদুল গনি, প্রেজেন্ট স্যার। দেন সাদউদ্দিন অ্যাবসেন্ট, নাফিসা রিদি, নাফিসা আমিন রিদি অ্যাবসেন্ট, Present, sir. প্রেজেন্ট। আচ্ছা নাজমুল হাসান, Present, sir. নাজমুল হোসেন, Present, sir. নাজমুস সাদাত, প্রেজেন্ট স্যার। নিলয়, নিলয়, Present, sir. আচ্ছা নুসাইবা ইসা, Yes, sir. দেন পারভেজ আহমেদ, পিনক, Yes, sir. পিনক চৌধুরী, প্রিয়াঙ্কা, রায়হান Yes, হুমায়ুন, রায়হান প্রিয়াঙ্কা। হ্যাঁ দিয়েছি, রায়হান হুমায়ুন, দেন রনক জামি, Yes, sir. দেন রিফা আহমেদ মাইশা, Present, sir. রোদেলা দাস, আফসার রশিদ, Present, sir. সাদমান কবির, Present, sir. আহমেদ সুলতানা, Present, sir. শাহাবুদ্দিন, শাহাদ সারোয়ার, Yes, sir. দেন স্বদেশ পার্থ, Yes, sir. তানজিম রহমান, Present, sir. প্রীতম, Yes, sir. জুনায়েদ রাব্বি, Present, sir. আচ্ছা মাসুম বিল্লাহ, মাসুম বিল্লাহ অ্যাবসেন্ট, দেন সৌরভ হিমেল প্রেজেন্ট, নাজিফা তাবাস, সৌরভ হিমেল অ্যাবসেন্ট, সরি নাজিফা তাবাসসুম প্রেজেন্ট। আচ্ছা মিস করেছো কে? মাহির চৌধুরী, Sir, Ali স্যার Akbar. মাহির জাহিদ হাসান শাহরিয়ার স্যার। আচ্ছা মাহির শাহরিয়ার, আচ্ছা আর কে? জাহিদ হাসান চৌধুরী স্যার। জাহিদ হাসান চৌধুরী, Sir, Ali Akbar. না, জাহিদ হাসান চৌধুরী তোমার স্পেলিংটা বলো তো, রোল নাম্বার কেমন? 440। না এক্সাম রোল আছে না একটা তোমার? এই স্যার এক্সাম গুলো তো 2-3টাই আছে, মানে কোন 7 সিরিজের যেটা ওইটা বলবো? 7 সিরিজটা বলো। হ্যাঁ 719 70719। 70719। আচ্ছা হ্যাঁ ওটা প্রেজেন্ট দিলাম। আচ্ছা Sir, Ali Akbar. আলী আকবর, আলী আকবর রাইট? আলী আকবর নাকি আকবর আলী? Sir Ali Akbar, sir. প্রথম দিকে, sir. আমার আকবর আলী আছে। আচ্ছা হ্যাঁ ওকে। Sir, Shahabuddin. শাহাবুদ্দিন, ওকে শাহাবুদ্দিন It's a 70766. 766। Sir, Ridita Sir, Mahfouz Bishwash. Islam. শাহাবুদ্দিন দিয়েছি হ্যাঁ। Sir, Okay, sir, Ridita thank you. Bishwash. রিদিতা বিশ্বাস, আচ্ছা হ্যাঁ দিলাম প্রেজেন্ট। রোদেলা দাস 70762। দাস হ্যাঁ দিয়েছি প্রেজেন্ট। Sir Mahfouz Nafisa. নাফিসা, হ্যাঁ নাফিসা রিদি প্রেজেন্ট দিয়েছি। জি আচ্ছা থ্যাংক ইউ স্যার। ওকে সো Sir Mahfouz Islam. Sir Akib Hassan Pathan, sir.
দাও দাও তোমাদের তো অ্যাটেন্ডেন্সে মাহফুজ ইসলাম, হ্যাঁ প্রেজেন্ট দিলাম। আর কে? স্যার সাদুদ্দিন নোমান স্যার শাহাবুদ্দিন। রোল বলো। 749 স্যার 9 74709। জি স্যার 70749, হ্যাঁ হ্যাঁ দিছি। ওকে ঠিক আছে, আমি তোমাদের সাথে আই এম গোইং টু মিট ইউ অন টুইসডে। যদি কোনো কিছু চেঞ্জ না হয় 10টায় ক্লাস হবে। ওকে।